জাভেদকে রাফিন একটি মসজিদে খুঁজে পায়। মসজিদের বারান্দায় বসেছিল সে। রাফিনকে দেখে জাভেদ কিছুই বলেনি, নীরবে ওর সাথেই ফিরে এসেছে। রাফিনও গায়ে পড়ে কিছু বলেনি। স্বামী স্ত্রীর বিষয়ে তারাই বুঝেনি, এই ভেবে চুপ ছিল। ফিরে এসে জাভেদ আর রুবিনা সিদ্দিকের মধ্যে দীর্ঘ আলাপ হয়। তারপর জাভেদ নিজের ঘরে চলে যায়। রাতের খাবার আজ রাখিকেই পরিবেশন করতে হয়েছে। আপা আর দুলাভাই নিজেদের ঘরেই খেয়েছে। সব কাজ মিটিয়ে রাখি নিজের রুমে এসে ফ্রেশ হতে না হতে রাফিন প্রস্তাব করে, চলো ছাদে যাই। ছাদে উঠে দুজন কিছুক্ষণ চুপ করে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। ছাদে খুব বাতাস বইছে। উত্তরের হাওয়া রাখির চুল উড়িয়ে মুখের ওপর এনে ফেলল। সে মৃদু হাসল। রাফিন প্রথম নীরবতা ভাঙে। যেন আজ আপাকে দেখে অদ্ভুত লাগলো না? রাখি ধীরে মাথা নাড়ায়। লাগলো, কারণ আমরা ভাবি রেনু আপা এমন মানুষ না, এতটা ভেঙে পড়বে কিছু নিয়ে আমরা কখনো তা ভাবিনি। আমি ভাবছি ভাইয়ার রাগটা কি বেশি হয়ে গেল না? রাফিন গলার স্বর নামিয়ে বলে, শেষ পর্যন্ত তো টাকাটা সংসারই আছে, আপার নামে থাকতেই পারে। রাখি দীর্ঘশ্বাস ছাড়ে। তুমি ভাইয়ার দৃষ্টিভঙ্গি বুঝতে পারছো না। টাকা না, রাফিন, বিষয়টা সম্মানের। রাফিন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, জানো ভাইয়া সবসময় মেনে নেওয়া মানুষ। আজ প্রথম তাকে এরকম আবিষ্কার করলাম। আপাও যেন আজ যে সব মেনে নিতে প্রস্তুত ছিল। রাখি রেলিং থেকে সরে দাঁড়িয়ে বলে, দেখো রাফিন, সবাই সমানভাবে স্বাধীন হতে চায় না। কেউ কেউ চায় নিরাপত্তা। মেয়েরা মাঝে মধ্যে এরকম পছন্দ করে, কেউ তাকে শাসন করবে। রাফিন হেসে ফেলে, এটা আবার কেমন কথা? তুমি বলতে চাইছো মেয়েরা ডমিনেট হতে পছন্দ করে? রাফিন প্রশ্ন করে। রাখি মাথা নেড়ে বলে, এটা তো তোমাদের সে আক্ষরিক ডমিনেট না, এটা হলো কারো অধীনে বা জিম্মায় থাকা। যে আমার ভালো মন্দ সব দেখবে, আমাকে আদরে ভালোবাসায় রাখবে। সব কৃতিত্ব নিজের হাতে থাকার পরেও আমি মনে মনে জানব একজন কেউ আছে যার সামনে আমি নিজেকে ভাঙতে পারি। সে সামলাবে, প্রয়োজনে শাসন করবে মৃদু অভিমানে। শুনতে ভালো লাগছে। রাফিন ঠোঁট বাঁকিয়ে হাসে। নিজেরই এখন কারো এমন অধীনে যেতে ইচ্ছে করছে। রাখি রাফিনের গাঢ় দৃষ্টিতে দিকে তাকায়। পুরুষও অধীনে থাকে, বসে থাকে নিজের ভালোবাসার মানুষের কাছে, স্বীকার করে না। বাহ! রাফিন হালকা হাসে। তুমি বিশ্বাস করো ভালোবাসা বলে আদৌ কিছু আছে? আর চোখে তাকায়, জানতে চায় রাখির অভিমত। আছে নিশ্চয়ই। রাখি আকাশের দিকে তাকায়। আজ আকাশটা একটু বেশি পরিষ্কার, কখনো সুন্দর রূপে, কখনো কাদাকার, কিন্তু আছে। কি জানি। রাফিন ঠোঁট উল্টায়। তুমি কাউকে কখনো ভালোবেসেছ? আবারও প্রচেষ্টা চালায় রাফিন। না। দৃঢ় কণ্ঠ, তবু অল্প কেঁপে যায়। হ্যাঁ বলার ইচ্ছেটা টুপ করে গিলে নেয়। গুড। আমিও না। দীর্ঘশ্বাস ফেলে রাফিন। এই মেয়ে কিছুই বুঝে না কেন? রাফিন রাখির হাতের ভাঁজে হাত রাখে। নিচে চলো, আজ যথেষ্ট দর্শন চর্চা হলো। রাখিও একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভালোবাসাটা রাফিনকে কিভাবে বোঝাবে। রাতটা অন্যদিনের চেয়ে বেশি দীর্ঘ আর নিশ্চুপ মনে হচ্ছে রেনুর। জাভেদ আসার পর থেকে একটা কথা বলেনি, একদম চুপ। রেনু অসুস্থ, কিন্তু জাভেদের বিচলিত দৃষ্টি ওর ওপর পড়ছে না। এও সম্ভব? রেনুর বন্ধ দুই চোখ ছাপিয়ে জল গড়াচ্ছে। এই মানুষকে তাহলে এতদিন ভুল চিনত রেনু? টাকা কি রেনু নিজের জন্য জমা ছিল? মা নিজে বলেছিল, মনে করো আমি নিয়ে তোকে দিয়েছি। মানুষটার দিকে তাকাতেও ভয় লাগছে রেনুর। যে দৃষ্টিতে একগাদা ভালোবাসা ছিল, সে দৃষ্টিতে এত ভর্ৎসনা সহ্য করা যায় না। আলতো এগিয়ে এসে জাভেদের পিঠ আঁকড়ে ধরল রেনু। আজ আকস্মিক আস্ত একটা রাজ্য হারাবার ভয় পেয়ে বসল রেনুকে। জাভেদ কি সারা জীবন এরকম অবহেলা করবে? বিয়ের পরপর নিজের আচরণ মনে হয় রেনুর। জাভেদ তখন নিচে বিছানা করে ঘুমতো। রেনু আস্থা মতো গালাগাল দিত। তবে কি সেগুলো ফেরত আসার দিন শুরু হয়ে গেল? রেনু নির্লিপ্ত জাভেদকে ছেড়ে উঠে বসে।
নিচে পাটি বিছিয়ে বালিশ নিবে তখন জাভেদ তখনও নিশ্চুপ তাকে দেখছে শুধু। রেনু শুয়ে পড়ে এক পাশ কাত হয়ে, খানিক বাদে টের পায় জাভেদ ওর পাশ ঘেঁষে শুয়ে পড়েছে। মনের ভেতর শত গোলাপের আন্দোলন হয়। রেনুর এত ভালো আর কে বাসবে রেনুকে? যত দাপট দেখাক রেনু একটা অবৈধ সন্তানহীন নারী। এসব ভেবে শব্দ করে একটা কান্না উঠে আসে। এখন ঘুমাও রেনু। রেনু উত্তর দেয় না। সহসায় একটা অদম্য রাগ, অভিমান সবকিছুই ওর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে। চুপ করে বিছানায় মাথা গুজে ঘুমবার চেষ্টা করে। নিচে কি মনে করে এসেছ? এবার আর নিশ্চুপ থাকা হয় না রেনুর, পাশ ফিরে যায়। স্থান স্বল্পতায় রেনুর মুখ গিয়ে ঠেকল জাভেদের বুকে। তুমি এসেছ কেন? তুমি যেখানে যাবে সেখানে আমিও যাব, এখন ঘুমাও। রেনু মাথা উঁচু করে জাভেদের মুখপানে তাকায়। আমাকে এখন ঘেন্না হচ্ছে, লোভী ভাবছ? ঘৃণা তাও রেনুকে? জাভেদ চোখ বন্ধ করে নেয়। সেই দিনও তো জাভেদ ঘৃণা করতে পারত। ঘৃণা করতে পারলে সেদিন রাতেই তো করত। সেই রাতে জাভেদের থাকার কথা ছিল মামার বাড়িতে, কিন্তু হঠাৎ করে মামার শ্বশুরবাড়ির আত্মীয়রা চলে আসে। সরাসরি মুখে না বললেও থাকার অসুবিধাটা জাভেদ বুঝে যায়। খেয়ে দিয়ে বের হতে হতে রাত বেশ হয়ে যায়। এই বাসার পেছনের দেয়ালটা খুব উঁচু ছিল না। জাভেদ চাইলে অনায়াসেই টপকাতে পারে, আগেও বহুবার করেছে। তাই সামনের দরজা দিয়ে না ঢুকে পেছনের দিক দিয়ে ঢোকার সিদ্ধান্ত নেয়। রাত হয়েছে তাই মন চাচ্ছিল না বেচারা দারোয়ানকে কষ্ট দিতে। পেছনের দিকে তাকবীরের ঘরের একটা জানালা ছিল। জানালাটা ঠিক মতো লাগানো যেত না, দড়ি দিয়ে আধখোলা করে বাঁধা থাকতো সব সময়। জানালার সামনে সে হঠাৎ করে একটা কণ্ঠ শুনে থমকে যায়। জাভেদ! কণ্ঠটা চিনতে এক সেকেন্ডও সময় লাগে না রেনু। এই মেয়ের কণ্ঠ সারাদিন ওর হৃদয়ে তবলা বাজায়। নিজের অজান্তেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। এত রাতে রেনু এই ঘরের? কাঠের জানালার ফাঁকে ছোট্ট একটা ফুটো ছিল। জাভেদ জানতো তাকানো উচিত ছিল না, জানতো এটা ঠিক না, কিন্তু নিজের মনের সাথে যুদ্ধে ক্রমশ হেরে যায়। ধীরে ধীরে চোখ রাখে সেই ফুটোতে। যা দেখে তাতে মুহূর্তে শ্বাস আটকে আসে। রেনু প্রায় পাগলের মতো তাকবীরকে জড়িয়ে ধরতে যাচ্ছে। চোখে জল, কণ্ঠে প্রচণ্ড রকমের আকুতি। আপনি কেন বোঝেন না? আমি আপনাকে ভালোবাসি, আমাকে গ্রহণ করুন, এই বিয়েটা ভেঙে দিন। তাকবীরের বিয়ে ঠিক হয়েছে এই খবরটা জাভেদ জানতো, আর রেনু তাকবীরকে ভালোবাসে এই সদ্য আবিষ্কার করা জ্ঞানটাই তখন বুকের ভেতর আগুন জ্বলিয়ে দেয়। এক মুহূর্তের জন্য মনে হয় সব শেষ, কিন্তু পরের দৃশ্যটায় আবার অন্যরকম। তাকবীর রেনুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, প্রায় জোর করেই ঘর থেকে বের করে দেয় তাকে। তার কণ্ঠ রুক্ষ, চোখে বিরক্তি, কোনো দ্বিধা নেই। ভালোবাসার তো প্রশ্নই ওঠে না। রেনু চোখ মুছে আগুন চোখে তাকায়। আমাকে প্রত্যাখ্যান করলেন, আমার নারীত্বের অপমান করলেন, আপনাকে আমি ছাড়ব না। এ দৃশ্য দেখে নিজের ভালোবাসা হারানোর যে আশঙ্কা এতক্ষণ বুক কাঁপছিল সেটা থামে। জাভেদের পা যেন মাটিতে গেঁথে গেছে, নড়তে পারে না, ফিরতেও পারে না। ঠিক তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটা। হঠাৎ করে রেনুর বাবা ঘরে ঢুকে পড়ে। পরিস্থিতি বুঝে না বুঝে গালাগালি শুরু করে। তার কণ্ঠে আগুন। তাকবীর কোন সাহসে তার মেয়ের দিকে নোংরা হাত বাড়িয়েছে? কোন সাহসে তাকে অপবিত্র করতে চেয়েছে? এই বলে তাকবীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাঠে নিয়ে দারোয়ান সহ তাকবীরকে মারতে থাকে। জাভেদের মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। এটা রেনুর কাজ বুঝে গেলে আহত সাপের মতো রেনু সবল মেরেছে। জাভেদ বুঝতে পারে না কি করবে। সামনে গেলে সব খুলে বলতে হবে কি দেখেছে, কোথা থেকে দেখেছে, তাতে রেনুর কলঙ্ক হবে। আর পেছনে সরে গেলে বন্ধুর সাথে অন্যায় করা হবে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্তই নিতে পারে না। হঠাৎ মনে পড়ে পেছনের আর একটা সিঁড়ির কথা। প্রায় দৌড়ে জাভেদ উপরে যায়। রুবিনা সিদ্দিকার সেখানে চলে যায়, কিন্তু গিয়ে কিছুই খুলে বলতে পারে না। শুধু বলে নিচে তাকবীরকে সবাই মারছে, উনি গিয়ে যেন বাঁচান। এর বেশি শক্তি কিছু বলার ছিল না তার। ফিরে এসে জাভেদ বুঝে যায় এই বাড়িতে আপাতত থাকা সম্ভব না, তাই আবার পেছন দিয়ে প্রস্থান করে। একমাত্র রুবিনা সিদ্দিকা জানতেন
সেদিন রাতে জাভেদ ফিরেছিল, অবশ্য তিনি কখনোই বিষয়টার উল্লেখ করেননি। বিছানায় দুজন শুয়ে আছে, দুজনের মাথায় একই চিন্তা, কিভাবে বলা যায় অন্যজনকে ভালোবাসার কথা। ছটফট করতে করতে একসময় দুজনেই ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে যখন তখন রাত ডুবে গেছে ভোরের শুভ্র আলোর তোড়ে। আগে ঘুম ভাঙে রাফিনের। সে কিয়ৎকাল তাকিয়ে থাকে রাখির মুখের পানে, মন চায় কপালে গালে অজস্র আদরের জানান দিতে, কিন্তু যত ভালোবাসায় উথলে উঠুক বাসি মুখে তা সম্ভব না। ফ্রেশ হয়ে এসে দেখে রাখি বিছানায় উঠে বসেছে, মুখে মৃদু হাসি, কিছু একটা ভাবছে। নামাজ শেষ করে রাখি বারান্দায় গেল। বারান্দায় একটা দোলনা লাগানো হয়েছে সম্প্রতি। রাফিন এসে পাশে বসল। সচরাচর বসে না। আজ স্কুলে যাবে না, ছুটি নিয়েছি তো, রুকিয়ার বিয়ে উপলক্ষে। রাখি মৃদু দোল দিচ্ছে দোলনায়, নিচে বাগানের দিকে দৃষ্টি দিল। এই সময়টাও খুব ভালো লাগছে, মনে হচ্ছিল মুহূর্তগুলো থেমে যাক। তারপর হঠাৎ একটা কথা মনে হতেই রাফিনের দিকে তাকালো। আচ্ছা, আকাশ ভাই আরেকবার বিয়ে করতে রাজি হচ্ছে না কেন? আন্টির শরীর তো দিনে দিনে খারাপ হচ্ছে। আকাশ আসলে আর কাউকে বিশ্বাস করতে পারে না। ভালোবাসা হয়তো এখনও আছে প্রথম স্ত্রীর জন্য, কিন্তু আসল ব্যাপারটা হলো বিশ্বাস। রাখির মনটা খারাপ হয়ে যায়। কত তুচ্ছ কারণে মানুষ মানুষের মন ভাঙে, তাই না? হঠাৎ কি একটা কথা মনে পড়ে হাসে জানো। একটা ম্যাগাজিনে পড়েছিলাম, টুথপেস্টের মুখ খুলে দেয়নি বলে একজন স্ত্রী তার হাজব্যান্ডকে নাকি ডিভোর্স দিয়েছে। রাফিনের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। এটা নিশ্চিত ইউরোপ অথবা আমেরিকা হবে। তবে বিচ্ছেদ সবসময় কষ্টের। রাখি, আমরা হয়তো কারণ হিসেবে শুধু টুথপেস্টের ঢাকনা দেখছি, কিন্তু কারণটা হয়তো আরও গভীর। রাখি পূর্ণ দৃষ্টিতে তাকায়। রাফিন মাঝে মাঝে কেমন দার্শনিক হয়ে যায় যেন। সেটা কেমন? আমরা দেখছি সামান্য একটা টুথপেস্টের ঢাকনা, কিন্তু সেই মহিলার দৃষ্টিভঙ্গি হয়তো এমন, আমার পার্টনার আমার কোনো কথার দাম দিচ্ছে না। হয়তো সে ছোট একটা জিনিস বলেছিল, কিন্তু দাম্পত্যে এমন অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার ছিল যেগুলো থেকে সে বুঝে গিয়েছিল তার কথা শোনা হয় না, গুরুত্ব দেয়া হয় না। না হলে শুধু টুথপেস্টের ঢাকনা এত বড় কারণ হতো না। রাফিনের দৃষ্টি রাখির মুখের উপর স্থির হয়। দারুণ বলেছে তো। তবে বাংলাদেশের মহিলাদের আবার এত বিলাসিতা নেই। তারা সুখে স্বামী সংসার করতে চায়। তাদের তো স্বামী নিয়ে এত চাহিদাও নেই, তাই নাকি? রাফিনের চোখে মুখে কৌতুক। হ্যাঁ, দেখো, পুরুষ হলো সংসারের কর্তা। সংসারের অর্থনৈতিক দায়িত্ব, বড় বড় সিদ্ধান্ত, এসব তার ওপর ন্যস্ত। অর্থনৈতিক দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ নারী চায় স্বামীর ছত্রছায়ায় সুন্দরভাবে সংসারটা চালাতে। খুঁটিনাটি বিষয় তারা সহজেই উপেক্ষা করতে পারে। তোমাকে আমি নারীবাদী ভেবেছিলাম মাইরি। রাফিন ভুরু নাচায়। এসব কি বলছো? রাখি হালকা হেসে মাথা নাড়ায়। এটা তোমাদের ভুল ধারণা। তোমরা ভাবো স্বাবলম্বী নারী মানেই নারীবাদী, কিন্তু আমি নারীবাদীও না, পুরুষবাদীও না। আমি ভারসাম্যবাদী। আমার জীবনে আমি আমার বাবাকে এমন একজন পুরুষ হিসেবে পেয়েছি যিনি আদর্শ পিতা আর আদর্শ স্বামী ছিলেন। রাফিন আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে। মনের কোথাও একটা ব্যথা টোকা দেয়। রাখি কি স্বামী হিসেবেও একজন পুরুষকে প্রত্যক্ষ করেনি? ইসলামও তো আসলে এই ভারসাম্যর কথাই বলে। রাখি শান্ত গলায় বলতে থাকে, একসময় যেন নাস্তিকতার দিকে ঝুঁকে যাচ্ছিলাম নারী আর পুরুষ নানা প্রশ্নে। আলহামদুলিল্লাহ আবার নিজেই পড়াশোনা করে সেসব কাটিয়ে উত্তর খুঁজে নিয়েছি। যেমন নাস্তিকতা কথাটি রাফিনকে নাড়া দিল। একসময় বিভিন্ন ব্লগে কত কিছু পড়ে রাফিনের মনও উচ্চাটন হয়েছিল। সেই দোদুল্যমান সময় রাফিন তাকবীর ভাইয়ার কথাগুলো ভাবত, নিজেও পড়াশোনা করত। ভাইয়া সবসময় বলতো, রাফিন, নিজের ধর্ম পড়ার আর জানার বিকল্প নেই। পরিবারে পুরুষকে দায়িত্ব দেয়া হয়েছে কাউম হিসেবে, রক্ষণাবেক্ষণকারী, অভিভাবক, মানে জোর করে শাসক না, আবার দায়িত্বশীল নেতা, যে নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণ করবে, নিরাপত্তা দেবে, সিদ্ধান্তের ন্যায় রাখবে, এবং সে নিজেও আল্লাহর একজন দাস। তার এই ভূমিকা, তার দাসত্ব মাত্র আল্লাহর প্রতি। রাফিন ধীরের মাথা নাড়ায়। আর নারী জানতে চায়। নারীকে দেয়া হয়েছে প্রশান্তি দেয়ার ভূমিকা, ঘরকে শান্ত রাখার, ভালোবাসার, মমতায় ভরিয়ে তোলার দায়িত্ব। একটা সংসারে অর্থনৈতিক বিষয় যেমন জরুরি, ঘর আগলে রাখাও তো জরুরি।
সংসার 2 চাকার সাইকেল হলে সামনের চাকা আর পেছনের চাকা হলো স্বামী আর স্ত্রী। দুইটা যদি অসমান হয় সাইকেল চলবে? ইসলাম নারীকে বন্দি করেনি, আবার পুরুষদের প্রতিদ্বন্দ্বীও বানায়নি। দুজনকে আলাদা দায়িত্ব দিয়েছে যেন সংসারটা ভারসাম্যে থাকে। একটু থেমে রাখি যোগ করে, এখন পুরুষ যদি কাপুরুষের মতো দায়িত্ব এড়িয়ে যায় আর নারী যদি নিরুপায় হয়ে বা স্বেচ্ছায় পুরুষের জায়গায় দাঁড়াতে চায়, তাহলে সংঘর্ষ তৈরি হয়। কিন্তু দুজন যদি নিজেদের জায়গা থেকে দায়িত্বটা পালন করে তখনই কিন্তু সব ঠিক থাকে। রাখি দোলনায় আবার দোল দেয়। তখনই ওর ওড়নাটা খসে মাটিতে পড়ে যায়। রাফিন মুহূর্তে তুলে নেয়। একটা কথা বলি, ওড়না গায়ে জড়াতে জড়াতে বলে, রাখি তুমি কি ভাবো এই প্রসঙ্গে? রাখি ধীরে রাফিনের দিকে তাকায়। রাফিন শান্ত গলায় বলে, তোমার মতোই ভাবি। দেখো, পুরুষকে আল্লাহ বানিয়েছেন রক্ষক হিসাবে আর নারীকে বানিয়েছেন যত্নশীল হিসাবে। এটা কারো ওপর জোর না, এটা ফিতরা। রাফিন তাকিয়ে থাকে। রাখি বলে, একদম ঠিক উপলব্ধি তোমার, বরাবরের মতো। তারপর হঠাৎ লাফ দিয়ে নামে, আজও যদি আপা রান্নাঘরে না আসে আমি যাই দেখি নাস্তার কী অবস্থা। রাখি খোপা করতে করতে প্রস্থান করে। সেদিকে তাকে রাফিন আজ আর কোনো ব্যঙ্গ করে না, বরং রাখির সংসারের রূপ ওর বুকে স্বস্তি হয়ে নামে বৃষ্টির ন্যায়। রাখিদের বাসাটা আজ অন্যরকম লাগছে। রাখির বিয়ের সময় একটা তাড়াহুড়ো ছিল। আত্মীয়রা কত কটূক্তি করেছে, বিরূপ হয়েছে। রাহাত সাহেব নিজেও নিরুপায় হয়েই মেনে নিয়েছিলেন মেয়ের জেদ। এইবার উনি সব কিছুই যেন পুষিয়ে নিচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেলের আলো নামতেই ঘরের ভেতর এক ধরনের ব্যস্ততা, অথচ সেই ব্যস্ততার মধ্যেও যেন এক আনন্দ লুকিয়ে আছে। রাখি সবুজ কোটা শাড়ি গায়ে জড়িয়ে আয়নায় নিজের দিকে তাকায়। নিজের সৌন্দর্য নিয়ে কখনো চিন্তা না করা রাখিরও সাজ জাগে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে। কিন্তু রাফিনকে আসবে? রাখি তো একদমই জোর করেনি। এখন আফসোস লাগছে, আবার জোর করাও তো উচিত না। রুকিয়ার রুম থেকে ড্রয়িং রুম পর্যন্ত সবুজ কাপড়ে সাজানো, সব জায়গায় ফেয়ারি লাইট এখনও জ্বালানো হয়নি, সন্ধ্যার অপেক্ষায়। ড্রয়িং রুমের সব চাপিয়ে ফ্লোরে একটা বিছানার মতো পাতা হয়েছে। সেখানে মেহেদি দেওয়া হবে আর কিছু দেওয়া হবে রুকিয়ার খাটের ওপর। গান চলছে আজানের বিরতির পর। এত শব্দ পছন্দ না রাখির, শুধু শাড়িটি পরেই রান্নাঘরে গিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নতুন মা আর মামিরা দাঁড়াতেই দিল না। কি আর করা, রাখি ড্রয়িং রুমে গিয়ে বসে। রান্নাঘর থেকে ভেসে আসছে তাজা পেঁয়াজ আর মশলার ঘ্রাণ। সবুজ যে শাড়ি, চুল পুরো খোলা, কিন্তু আজ তাতে অদ্ভুত এক লাজ মিশে আছে সমস্ত কায়াতে। নিজের হাতের দিকে তাকিয়ে আছে রাখি। ওর সামনে একটা বড় থালায় মেহেদি রাখা, অর্গানিক মেহেদি, অনলাইনে অর্ডার করা। বিভিন্ন কাজিন বোনেরা চারপাশে ঘিরে আছে। সানা এগিয়ে এসে বলল, আপু এসো সাজিয়ে দেই। তুমিও না, কেন যে একটুও সাজো না। রাখিকে খুব হালকাভাবে সাজিয়ে দিল সাবা। তারপর একটা পাথরের টিপ নিয়ে নাকে পরিয়ে দিল। নাকপুল ছাড়া বিবাহিতদের মানায়? বয়সে পিচ্ছি বোনের পাকামো কথায় রাখি হাসে, কিন্তু আয়নায় নিজেকে দেখে অবাক হয়। কেমন অপরিচিত লাগছে। রাফিন দেখলে কি বলবে, এই প্রশ্নটাই আগে বুকে ধাক্কা দিল। হঠাৎ একদম কিশোরীর মতো অদ্ভুত একটা অনুভূতি হয়। যদি রাফিন না দেখে, এই সাজ বৃথা, কোনো মূল্যই নেই এই সাজের। আরে রাখিপু, হাতটা ঠিক করে দাও, নড়াচড়া করছো কেন? রুকিয়ার বান্ধবী জলি বলে উঠল। আচ্ছা। রাখি অপ্রস্তুত হয়। সবাই মেহেদি দিচ্ছে। রুকিয়ার মেহেদি দেয়া শেষ। অদ্ভুত সুন্দর হয়েছে। সবুজ একটা লেহেঙ্গায় একদম পুতুল লাগছে। রাখি ভাবে, রুকিয়াকে তুলে দেওয়ার আগে এই মেহেদি শুধু রঙের অনুষ্ঠান না, এটা যেন এক জীবনের নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একটা মুহূর্ত, যেখানে আনন্দ আছে, আছে অজানা ভবিষ্যৎ আর অল্প অল্প করে জমে থাকা স্মৃতি। এরপরই তো চলে যাবে রুকিয়া, যেমন গিয়েছিল রাখি, আর পেছনে দরজা আগলে দাঁড়িয়ে থাকবে বাবা আর নতুন মা। রাখিপু দেখো তো কেমন হলো? প্রশ্ন শুনে রাখি বাস্তবে ফিরল। দুলা ভাইয়ের নাম আরহাম, তাই না? মেহেদি অনুষ্ঠান শেষ। রাত তখন 10টা। নিচে ডাইনিংয়ে হুলস্থুল চলছে। সবাই নিজেরা নিজেরা, তাই কোনো চিন্তা নেই। রাখি নিজেই বলে দিয়েছে রাফিন আসবে না, তাই জামাইয়ের জন্য আলাদা কিছুর প্রয়োজন নেই। ঠিক তখনই বাইরে হালকা একটা গুঞ্জন উঠে যেন। রাখি তখন রুকিয়ার ঘরে বসে আছে।
হঠাৎ সানা দৌড়ে এসে কানে কানে বলে, আপু, রাফিন ভাই এসেছে। মুহূর্তে বুকটা কেমন করে ওঠে রাখির। কি বলছিস? সত্যি? মামাকে সালাম দিচ্ছে এখন? আমি তোমাদের বাসা তো পুরাই কমলাপুর রেল স্টেশনের ফুটপাত। রাখি বুঝে উঠতে পারে না উঠে দাঁড়াবে নাকি বসে থাকবে। সত্যি তো সব এত বিশৃঙ্খল, ওর রুমটা পর্যন্ত বিপর্যস্ত। সেই সময় নতুন মা এসে বলে, রাখিমা, জামিকে নিয়ে গিয়ে ছাদে গিয়ে একটু দাঁড়াও, এখানে তো ভিড় বেশি, আমরা তোমার রুম মুহূর্তে গুছিয়ে দিচ্ছি। সি কি কাণ্ড, তুমি অদ্ভুত মানুষ। রাখি কিছু না বলে উঠে যায়। ছাদের বাতাসটা আজ শান্ত। রাখি রেলিং ধরে দাঁড়ায় পাশে রাফিন। শেষ পর্যন্ত তুমি আসলে, অথচ তুমি আসবে আমি জানতাম না। রাখি বলে চোখ নামিয়ে, নাকফুলটা হঠাৎ লজ্জায় ফেলে দিচ্ছে। আমি তো নিজেও জানতাম না। রাফিন হেসে বলে, হঠাৎ মনে হলো আসা উচিত। রাখি কিছু বলার আগে রাফিন ওর হাত ধরে হঠাৎ, তারপর তালুর দিকে তাকায়। নিজের নামটা চোখে পড়তেই থমকে যায়। এটা কি? রাখি মুখ টিপে হাসে। ভীমরতি। নিজের হাতের দিকে নিজেও তাকায়। মাঝখানে স্পষ্ট করে লেখা আরহাম। নাম, আমার নামটা কে লিখেছে? রাফিন চোখ মুচকে তাকায়। তোমার বুদ্ধি তো না। রাখি মুখ চেপে হাসে। ঠিক ধরেছে, আমি না, জলির কাজ, রুকিয়ার বন্ধু ফাজিল। ফাজিল কেন? ভালো কাজ করেছে। রাফিনের সিরিয়াস মুখভঙ্গি। হালকা করে ওর হাতটা ধরে মুখের কাছে এনে চট করে ঠোঁটে স্পর্শ করে দেয়। রাখি কেঁপে ওঠে। তুমি জানো তো চোখে দুষ্টুমি, এইটা কিন্তু প্রমাণ। ওর চোখের দিকে তাকায় রাফিন। কিসের? এই যে তুমি আমার বউ, সবাই হৃদয়ে নাম খোদাই করে, তুমি করলে হাতে। কি বুদ্ধি মাইরি। রাখি হাত ছাড়িয়ে নেয়, মুখে লাল হয়ে ওঠে। বাজে কথা বলো না। রাফিন হেসে বলে, বাজে হলে হাত থেকে নামটা মুছে ফেলো আর হৃদয়ে লিখে ফেলো। তারপর অবাক হয়ে তাকায়। রুফাইজা, তোমাকে অন্যরকম লাগছে যে। রাখি চুপ করে থাকে খানিক, তারপর মৃদুস্বরে জিজ্ঞেস করে, কীরকম? কেমন বউ বউ লাগছে। তারপর থুতনিতে আঙ্গুল দিয়ে উঁচু করে ধরল। তোমার নাকে ফুল? আগে দেখিনি তো। রাখির ভেতর নানা রকম ভালো লাগার অনুভূতি তখন ডানা মেলে আকাশে ভেসে বেড়াচ্ছে। সাজ মেহেদি সব সার্থক মনে হচ্ছে। এক একটা স্পর্শ ওর সমস্ত কায়া কাঁপিয়ে দিচ্ছে। তোমার ভালো লাগছে? খুব অপূর্ব লাগছে। রাখি আর কিছু বলার আগেই পায়ের শব্দ পেয়ে পিছিয়ে গেল। আপু, ভাইয়া খেতে এসো বলে একটা পিচ্ছি ছুটে চলে গেল। আরও কিছু বলার আর শোনার ইচ্ছে থাকলেও রাফিন হাত বাড়িয়ে রাখির হাত ধরল। আকাশে অনেক তারা, সম্ভব হলে রাফিন রাখির খোপায় সত্যি তারার ফুল দিত। গায়ে হলুদের হুলস্থুল চলছে বাসায়। রাখি দুপুরে খেয়েই ছাদে গেল। ভালোই লাগছিল ছাদে হাঁটতে। চারদিকে কত কথা, হাসি ঠাট্টা। সব কিছুর মাঝে রাখি যেন একা। চকিতে হাতের তালুর দিকে তাকালো। আরহাম নামটা যেন জলজল করছে। দ্রুত ঠোঁট ছুঁয়ে দিয়েই এদিক সেদিক তাকায়। ছাদে কত উৎসাহ নিয়ে সবাই স্টেজ করছে, ফুল লাগাচ্ছে। কিন্তু রাখির মন পড়ে আছে শ্বশুর বাড়িতে। কালকে ভালো করে বলা হয়নি রাফিনকে আজকে আসার কথা। ভালো করে কথাই আর হলো কই। রেনু আপা আসবে কিনা কে জানে। জাভেদ ভাই আর আপার মাঝে টেনশন কি শেষ হলো? হঠাৎ করে ওই বাড়িতে যাওয়ার জন্য মনটা দিশেহারা হয়ে পড়ল। যেন হঠাৎ করে মনের ভেতর অনেকগুলো অবুঝ মেঘ গুড়গুড় শুরু করলো। রেনু আপাকে কি গিয়ে নিয়ে আসবো ভাবতে লাগলো রাখি। রিকশায় উঠে মন উচাটন হলো। বাসায় বলে এসেছে একটু কাজ আছে ওই বাসায়, কেউ কি সহজে ছাড়ে? রিকশায় উঠে আগে রাফিনকে ফোন দিল। মন চাইছিল অফিসে চলে যায়, কিন্তু মনের চাহিদা সবসময় রক্ষা করা যায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুফাইজা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, মিটিংয়ে আছি। চাপা গলায় কথাটা বলল রাফিন। রাখি তো অবুঝ নয়, কিন্তু তবুও ওর হৃদয় যেন পুড়তে লাগলো। জোরে একটা নিঃশ্বাস ফেলল। রিকশা ধীর লয়ে চলছে। রাখির বুকের ভেতর একটা গান ক্রমশ গুনগুন করছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। জাভেদ তৈরি হচ্ছে। রেনু খাটে বসে দেখছে। আয়নায় জাভেদের প্রতিবিম্বটা বেশ রুক্ষ লাগছে দেখতে। সেদিনের পর কথাবার্তা স্বাভাবিক, কিন্তু কোথাও একটা শূন্যতা রয়ে গেছে। রুবিনা মায়ের কোনো কথা ফেলতে পারে না বলেই হয়তো
জাভেদ চুপচাপ আছে, কিন্তু রেনু বুঝতে পারছে না ওর কি করা উচিত। রেনু ধীরে হলেও বুঝতে পেরেছে জাভেদ এমন একজন মানুষ যাকে প্রথম দেখায় আলাদা করে চোখে পড়ার মতো না। তার ব্যক্তিত্ব আর মুখশ্রী সবই উল্লেখযোগ্য কিছু না। তাই রেনু ভাবত মানুষটা ব্যক্তিত্বহীন। এই মানুষটা সবসময় চুপচাপ থাকে, নিজের মতো থাকে। জাভেদ কখনোই নিজের চাওয়া পাওয়ার তালিকা হাতে নিয়ে রেনুর সম্মুখে দাঁড়ায় না। তার মানে এই না যে তার চাহিদা নেই বা সে নিজের প্রতি কিংবা ওদের সম্পর্ক নিয়ে উদাসীন, বরং জাভেদ জানে ঠিক কোনটুকু ওর দরকার আর কোনটুকু ছেড়ে দিলে শান্তি বজায় থাকে। রেনু এটা এখন খুব উপলব্ধি করতে পারে যে জাভেদ নিজের আত্মসম্মানটা ভেতরে ধরে রাখে, প্রদর্শন করে না। রেনুর কাছে তো নয়, বরং রেনুর কাছে জাভেদ খুব সহজ। রেনু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, চোখে জল চলে আসে। বাইরে থেকে এই মানুষকে খুব সাধারণ মনে হয়, খুব সহজ, খুব নিরীহ। কিন্তু রেনু জানে ভেতরে ভেতরে জাভেদ অসম্ভব শক্ত। পরিস্থিতি যত জটিলই হোক, জাভেদ ভাঙে না, কেবল আরও চুপ হয়ে যায়। এই চুপ থাকা দুর্বলতা নয়, বরং এটাই তার সবচেয়ে বড় শক্তি। এই চুপচাপ থেকে রেনুকে যেন আরও শাস্তি দিচ্ছে। জাভেদ আয়নায় রেনুর দৃষ্টি খেয়াল করে। এই চোখ দুই এখন সারাক্ষণ হারাবার ভয়। মনে মনে হাসে জাভেদ। রেনু জাভেদ সম্পর্কে সবচেয়ে বেশি ভুল বোঝা মানুষ। রেনু ধরে নিয়েছে ইদানিং সে বুঝি কম ভালোবাসে রেনুকে। আসলে তো জাভেদ রেনুকে ভালোবাসে গভীরভাবে। জাভেদের কাছে ভালোবাসা মানে বড় কোনো আয়োজন না, এক কাপ চা, নীরব সন্ধ্যা, রেনুর কথাগুলো মন দিয়ে শোনা, এই ছোট ছোট জিনিসেই সে তৃপ্ত। তাই তার চাওয়া কম, অভিযোগও কম, কিন্তু এর মাঝে সবচেয়ে জরুরি বিষয় জাভেদ সহজ কিন্তু দুর্বল নয়। জাভেদ চুপ থাকতে পারে, অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু অসম্মান নয়। একবার সেই সীমা পার হলে সে আর কিছুই বলে না, শুধু নিজেকে গুটিয়ে নেয় এবং সরে দাঁড়ায়। তাই জাভেদকে তার নীরবতা দিয়ে বিচার করলে ভুল হবে। জাভেদ ভালোবাসতে পারে নিঃশর্ত, কিন্তু নিজের মর্যাদা অটুট রেখে। এই জায়গায় রেনুর ভুল ছিল। প্রশ্ন টাকার না, প্রশ্ন আত্মসম্মানের। রেনু কেন বুঝতে চাইল না? রেনুকে পেয়েই জাভেদ খুশি আর সন্তুষ্ট। এই বাড়ির সম্পদ আর কোনো অর্থ, এসব নিয়ে জাভেদের বিন্দুমাত্র আগ্রহ নেই। রেনু আপা, বাইরে রাখির গলা শোনা যায়। রেনুর এত খুশি লাগলো। রাখি আর রেনু বারান্দায় দোলনায় বসে আছে। আপা, তুমি আজ যাচ্ছ তো? আর তোমার চোখ লাল কেন, কেঁদেছ? রেনু প্রথমে এড়িয়ে গেল, দুইটা দোল খেয়ে ধীরে ধীরে বলল, আমি কি খুব ভুল করেছি রাখি? রাখি চুপ করে রেনুর হাতটা ধরল। ভুল তখনই হয় আপা, যখন আমরা যাকে ভালোবাসি তাকে একটু বুঝি না। রেনু তাকিয়ে রইল, চোখে জল আসছে আবার। সেদিকে তাকিয়ে রাখি নরম গলায় বলল, জাভেদ ভাই কি কষ্ট পেয়েছেন আপা? সে তোমাকে পেয়ে সন্তুষ্ট। বড় বাড়ির জামাই হিসেবে সে কিছুই চায় না, এটাই হয়তো তার আত্ম অভিমান। তুমি সেই জায়গায় তাকে চোট দিয়েছ। রেনুর চোখ ভিজে উঠল। সত্যি বলেছ, আমি যে কেন বুঝলাম না। রাখি একটু থেমে বলল, একটা বুদ্ধি দিব, যত টাকা জমেছে তুমি আর ভাইয়া মিলে মায়ের নামে কিছু করো। মায়ের সাথেই পরামর্শ করো, একটা এতিমখানা বা মসজিদ বা কোথাও দান করে দাও। রেনু হঠাৎ রাখির হাত খামছে ধরে, ইস, আমার মাথায় কেন এটা আসেনি? তুমি আজ আসবে তো? না রে, আজ যে স্বামীর মান ভাঙাবো। রাখি হেসে ফেলল। রুকিয়ার গায়ে হলুদ সন্ধ্যা শুরু হয়ে গেল। কাবিন তো হয়েই গেছে, তাই পাশাপাশি বসে আছে বরকনে। ছাদ জুড়ে হলুদের গন্ধ, গানের তালে বাচ্চারা নাচানাচি করছে, চারপাশে কোলাহল। বরকনের সামনে নানা রকম মিষ্টি, কেক আর ফল। মুরব্বীরা ছাদে ওঠেনি, তাই স্বস্তি আছে বটে, নইলে বাচ্চাদের আর নাচানাচি হতো না। তবে উচ্চ শব্দে গানে খোদ বরের আপত্তি আছে, তাই সফট মিউজিক বাজছে। অনেকেই নাখোশ তাতে। রুকিয়ার কানে কানে কয়েকজন বলেও গেছে, নিরামিষ জামাই। এই ভিড়ের মাঝে হঠাৎ যেন একটু নীরবতা নামে, বিদ্যুৎ চলে যায়। জেনারেটরের ব্যবস্থা নেই। ছাদে চাঁদের আলো আছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। গান থেমে গেল। সবাই যখন মোবাইলের আলো জেলে নিয়ে ব্যস্ত। গল্পে সেই সুযোগে বর সাদাব আলতো করে রুকের হাতের দিকে তাকায়। হাত ভর্তি মেহেদির নকশা। ফিসফিস করে বলে, ভয় লাগছে? রুকিয়া চোখ না তুলে হেসে ফেলে, একটু না। ভীতু তো তুমি, সুযোগ পেয়েও হাত ধরছ না। বরের কাঁধ হালকা ঝুঁকে আসে ওর দিকে। কেউ খেয়াল করে না, কেবল ওরা দুজন জানে এই মুহূর্তটা একান্তই ওদের। দুটো হাত একটু শক্ত করে একে অপরকে জড়িয়ে থাকে।
এক ফাঁকে সাদাব রুকিয়ার গালে হলুদ স্পর্শ করে দেয়। তবে বেরসিক বিদ্যুৎ ওদের বেশি সময় দেয় না। ঝুপ করে বিদ্যুৎ এসে যায়। দুজন হাত ছেড়ে দ্রুত দূরত্ব বজায় বসে। রুকিয়ার সৌন্দর্য সাদাব একা উপভোগ করছে এমন না। স্টেজ বরাবর দাঁড়িয়ে আছে সানার জামাই। তার চোখ ঘুরে ফিরে রুকিয়ার ওপর স্থির হচ্ছে। ঠোঁট কামড়ে ভাবছে মেয়েটা বড্ড সুন্দর, যেন একটা ছটফটে প্রজাপতি শালার বউ, মানে সম্পর্কে তো হাসি ঠাট্টার। এসব ভেবে উত্তেজিত হয়ে যাচ্ছে টের পেল। এদিক সেদিক দৃষ্টি দিয়ে নিজেকে শান্ত করতে লাগলো। একে একে সবাই হলুদ দিচ্ছে। রাখি ছুটোছুটি করছে বেশ। আপাদুল্লা ভাই আসেনি, তারা আজই ছুটছে গ্রামের একটা এতিমখানার নতুন বিল্ডিংয়ের জন্য টাকা দান করতে। রাফিন আর ফোনও করেনি একটা। হঠাৎ একটা তীব্র কষ্ট রাখিকে পেয়ে বসে। রাফিন কি কোনো মরিচিকা? রাখি হয়তো শুধুই পিছু ছুটছে। পালাতে পারিনি আমি যে দিশেহারা দুটি চোখ যেন তোমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে। জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। অনুষ্ঠান শেষ পর্যায়ে রুকিয়ার গায়ে হলুদে রাখি আজ পড়েছে বাসন্তী জামদানি। চুলগুলো খোঁপা করা, তাতে গোজা হলুদ গোলাপ। নাকে আজকেও একটা ফলস নোজপিন। সব কিছুই ছিল পরিপাটি, কিন্তু হলুদের দৌড়াদৌড়ি আর ক্লান্তিতে একসময় সব এলোমেলো হয়ে গেল। রাখি এসবের সঙ্গে অভ্যস্ত নয়, মনও বিক্ষিপ্ত হয়ে আছে। সব দম্পতি মিলে মিলে হলুদ দিচ্ছে, হাসাহাসি করছে, ছবি তুলছে। আর রাখি যেন দলছুট এক কোণে চুপচাপ দাঁড়িয়ে রইল। অফিসের ঝামেলা মিটিয়ে রাফিন যখন এসে পৌঁছায়, অনুষ্ঠান প্রায় শেষ। চারিদিকে দৃষ্টি বুলিয়ে রাখিকে এক কোণে আবিষ্কার করে। ধীরে এগিয়ে যায়। রাখির গালের এক পাশে হলুদ লেগে আছে। রাফিন তাকিয়ে থাকে। এলোমেলো কোনো ব্যাপার ওর পছন্দ না, কিন্তু রাখির মুখের এই এলোমেলো অবস্থা, আধখোলা খোঁপা, সব মিলিয়ে ওর দৃষ্টি আটকে যায়। খুব সন্তর্পণে কাছে সে টিস্যু দিয়ে যত্ন করে হলুদ মুছে দেয়। রাখি একটু চমকায়। দুজনের চোখে চোখ পড়তে দুজনে আলতো হাসে, তারপর নিঃশব্দে সরে যায়। চারপাশে হলুদের কোলাহল, হাসি, গান, সব মিলিয়ে কত শব্দ, অথচ ওদের দুজনের ভেতরে এক ধরনের নিঃশব্দতা নেমে আসে। পরস্পরকে অনুভব করার মতো একটা বিষয়। ক্লান্ত লাগছে? খুব নিচু গলায় জিজ্ঞেস করে রাফিন। রাখি হালকা মাথা নাড়ে। আরে না, ভালোই তো হচ্ছে অনুষ্ঠান, তবে একটু এলোমেলো হয়ে গেছি। রাফিনের ঠোঁটের কোণে মৃদু হাসি। আজ তোমাকে সবচেয়ে সুন্দর লাগছে এভাবেই। রাখি চমকে ওঠে। এমন কথা রাফিন সচরাচর বলে না। গলার কাছে একটা অদ্ভুত শিরশিরে ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে। কত কিছু বলার কথা ছিল, কত অভিযোগ, কিন্তু শব্দগুলো গুছিয়ে নিতে পারছে না। দেরি হলো কেন? একটা ঝামেলা হচ্ছে অফিসে, মানি লন্ডারিং সংক্রান্ত। রাফিন চুলে হাত বুলায়। সাদা পাঞ্জাবি পরার কথা ছিল, তাই না? আমাদের তো এসব জিনিস নিয়ে ভাবাভাবির প্রয়োজন নেই, এমন কথাই হয়েছিল। রাখি হাসে। অফিসের পোশাকেই চলে এসেছে রাফিন। চলো খাবে। হলুদ দিব না? এই সময় রাফিন ধীরে এক কদম পেছায়, কিন্তু যাওয়ার আগে ফিরে খুব স্বাভাবিক ভঙ্গিতে রাখির খোপার পাশে একটু বেঁকে থাকা হলুদ গোলাপটা ঠিক করে দেয়। ঘাড়ে হালকা হাতের স্পর্শ দিয়ে বলে, চলো যাই। আঙুলের হালকা স্পর্শে রাখির শির দ্বারা বেয়ে কেমন একটা অনুভূতি ক্রমশ ওকে আচ্ছন্ন করে ফেলে। রাফিন হলুদ দিতে চাইবে এতটাও আশা করেনি। রাফিন একটু দূরে গিয়ে একবার পেছন ফিরে তাকায়। চোখাচোখি হতেই দুজনে হেসে ফেলে। কই এসো, তারা দেয়। রাখি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায়। দুইজন আবার হাসে কাছাকাছি এসে। রাখির হঠাৎ সব কিছুই খুব ভালো লাগছিল। বাসটা শহর ছাড়াতেই চারপাশ বদলে যেতে থাকে দ্রুত। শহরের কোলাহল, আলো ধীরে ধীরে স্তমিত হয়ে পড়ে। জানালার বাইরে আচমকা যেন সবুজের আধিক্য বাড়ে। সরু একটা রাস্তা দিয়ে বাস যাচ্ছে। দূরে দূরে তালগাছ, মাঝে মধ্যে খালের জল বিকেলের পড়ন্ত আলোতে কেমন কমলা দেখায়। রেনু জানালার পাশে বসে আছে। কাঁচে ভেসে ওঠা নিজের প্রতিবিম্বে চোখ আটকে যায় মাঝে মাঝে। জাভেদ পাশের সিটে চুপচাপ বসে আছে, কিন্তু রেনুর একটা হাত জাভেদের হাতে। বাসের ইঞ্জিনের একঘেয়ে শব্দের ভেতরে দুজনের মাঝখানে
একটা নীরব দেয়াল যেন টের পাওয়া যায়। রেনু আট চোখে তাকায়, জাভেদ কি খুশি না? সন্ধ্যা নামতে নামতে আকাশটা গাঢ় নীল হয়ে আসে। এরপর ঝুপ করে রাত নামে। হঠাৎ বাস থামে একটা জায়গায়। এটাই শেষ স্টপেজ। কাছে একটা চায়ের দোকান, সেখানে রেডিওতে গান বাজে। চা খাবে? জাভেদের প্রশ্ন। খাওয়া যায়। রেনুর ভালো লাগছিল কেমন। চা শেষ করে দুইজন একটা ভ্যানে করে গন্তব্যে গেল। ছোট্ট একটা মাদ্রাসা আর এতিমখানা, টিনের দরজা, সামনে একটা বাতি জ্বলছে। জাভেদ আগে নামে। ফোন বের করে ফোন করতে একজন বয়স্ক ভদ্রলোক বের হয়ে আসেন। এদিকে এখন বিদ্যুৎ আছে, তবুও তার হাতে একটা হারিকেন। আপনাদের জন্য অপেক্ষায় ছিলাম। ভদ্রলোকের চেহারাতে একটু নুরানি ভাব আছে। রেনুর দিকে তাকাচ্ছে না। রেনু একটা নামাজের হিজাব পরে আছে। লোকটাকে দেখে অতীতের একটা দরজায় যেন টোকা পড়ল। জাভেদের আশেপাশে রেনু একটু দ্বিধা নিয়ে নামলেও ভেতরে ঢুকতে বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। টানা বারান্দায় কতগুলো বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাগুলোর মুখে কৌতূহল, কারো মুখে লাজুক হাসি। রেনু উঠোনেই ঠায় দাঁড়িয়ে থাকে, চোখ ভিজে আসছে কেমন। এদের মা বাবা নেই আর রেনুর সন্তান নেই। কি আশ্চর্য ভাগ্য। জাভেদ ভেতরে গিয়ে নীরবে দায়িত্বে থাকা লোকটার হাতে খামটা তুলে দেয়। ওনার নাম শেখ মোজাম্মেল, এই মাদ্রাসার আর এতিমখানার পরিচালক। দোয়া করবেন আমাদের জন্য, বাচ্চাদের জন্য। আরও কিছু লাগলে জানাবেন। জি অবশ্যই। একটা কথা জানেন, আল্লাহ না চাইলে কেউ দান করতে পারে না। দেখেন কত ধনী ব্যক্তি আছে, তারা দান করতে পারে না। ভেবেছেন কেন? জাভেদ উৎসুক হয়ে তাকায় কেন? দানের যে সব আল্লাহ চান না, তারা পান। আপনি পারলেন, আপনার উপরওয়ালার রহমত। জাভেদ বিড়বিড় করে সুবহানাল্লাহ। মাথায় একটা কথা আসে, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই টাকা এখানে আসার কথা ছিল। রেনু তো একটা মাধ্যম। ফিরে গিয়ে রেনুর দিকে তাকায় জাভেদ। একটা দৃষ্টিতেই রেনু বুঝে ফেলে জাভেদ এর ভেতরের বরফ গলে যাচ্ছে। আজ রাতে আমার এতিমখানায় মেহমান হয়ে থাকুন, আমাদের ভালো লাগবে। আমি আর আমার স্ত্রী নিঃসন্তান দম্পতি একাই থাকি, বলল এতিমখানার পরিচালক মোজাম্মেল সাহেব, কোনো অকপটা ভদ্রতা না করে। কণ্ঠে আন্তরিকতা স্পষ্ট। জাভেদ রেনুর দিকে তাকায় একটা অনুমতির আশায়। রেনু হালকা মাথা নাড়ে। এতিমখানার পাশে ছোট্ট একটা 2 রুমের টিনের ঘর, উপরে ঢালু চালা, সামনে খোলা উঠোন। উঠোনের এক পাশে শিউলি গাছ, বাতাসে ভেজা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাকের ফাঁকে ফাঁকে জোনাকির টিমটিম আলো। রেনুর খুব ভালো লাগছিল জায়গাটা, খুব শান্ত, অদ্ভুত আপন। আতিথেয়তা ছিল একেবারে অসাধারণ। গরম ভাত, ডাল, একটা মাছের ঝোল আর আলু ভর্তা। তবে সেই সরল যত্নের ভেতরেই ছিল এক ধরনের আন্তরিকতা। মোজাম্মেল সাহেবের স্ত্রী পর্দা করেন। রেনুর সাথে খেতে বসলো। মানুষ দুটো কত সহজ, কত নির্ভেজাল। রেনুর মনটা ধীরে ধীরে আরও প্রফুল্ল হয়ে আসে। খাওয়ার পর মোজাম্মেল সাহেব তাদের জন্য একটা ঘর গুছিয়ে দিলেন। ছোট্ট টিনের ঘর, ভেতরে একটা খাট, মাঝখানে কাঠের ছোট টেবিল, জানালা আধ খোলা। বাইরে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, আর দূরের কোথাও শেয়ালের হুক্কা হুয়া। কেরোসিন বাতির হলুদ আলোয় ঘরটা অদ্ভুত শান্ত লাগছিল। বিদ্যুৎ আছে এখানে, তবে না থাকার মতোই। রেনু খাটের এক পাশে বসে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে। আজকের দিনটা যেন অনেক দায় নামিয়ে দিয়েছে ওর বুক থেকে। জাভেদ খাটের অন্য পাশে ধীরে তাকায় রেনুর দিকে। আজকের দিনটা, এই জায়গাটা ভালো লাগলো তাই না? রেনু একটু চুপ করে থাকে, তারপর নিচু গলায় অন্য কথা বলে। আমি অনেক সময় তোমাকে বুঝতে পারি না, তখন মনে হয় তুমি বুঝি দূরে সরে যাচ্ছ। জাভেদ ধীরে রেনুর দিকে তাকায়। আমি দূরে যাই না তোমাকে ছেড়ে রেনু, কখনোই। আমি শুধু চুপ হয়ে যাই। চুপ থাকলেই তো ভয় লাগে। মুখ ঝামটা দেয় রেনু। উঠে এসে ঝাঁপিয়ে পড়ে জাভেদের বুকে। বক না কেন আমাকে, বকো না কেন। রেনুর কণ্ঠে এবার আবেগটা লুকোনো থাকে না, কেঁদে ফেলে। জাভেদ একটু এগিয়ে এসে আলিঙ্গন দৃঢ় করে মাঝখানের দূরত্বটা ঘুষে যায়। আমি চুপ থাকি কারণ কথা বললে কি বলে ফেলবো, তুমি কষ্ট পাবে, আর আমি তোমাকে কষ্ট দিতে চাই না। রেনু চোখ নামিয়ে ফেলে। আমিও চাইনি তোমাকে আঘাত করতে। আমি সত্যি বুঝিনি তুমি একটু লোভী না। কিছুক্ষণ নীরবতা, বাতির আলো কাঁপে, বাইরে ঝিঝি পোকার ডাক আরও স্পষ্ট শোনা যায়। জাভেদ খুব শান্ত স্বরে বলে, আমি অনেক লোভী রেনু। রেনু তাকিয়ে থাকে জাভেদের দিকে। মিথ্যে। জাভেদ মৃদু হেসে বলে, সত্যি, আমার সমস্ত লোভ তোমাকে ঘিরে।
আমার সমস্ত তৃষ্ণা তোমাকে পাবার। এই কথাটি রেনুর বুকের ভেতর কাঁপন তুলে আরও জড়িয়ে নেয় জাভেদকে। আমি তো তোমারই। জাভেদ ধীরে আলোটা নিভিয়ে দেয়। হলুদের অনুষ্ঠান শেষ করে বাসায় আসতে আসতে রাত হয়ে গেল রাফিনদের। চারিদিকটা নীরব। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। আপা কি জেগে আছে নাকি জানে না। উপরে উঠে ফ্রেশ হয়ে নিল। আপাকে কোথাও দেখা যাচ্ছে না। রেনু আপার প্রতি একটা অদৃশ্য টান সবসময় অনুভব করে রাফিন, কিন্তু সেই টান একটা অতীত স্মৃতি যেন ঢেকে দেয় কালো মেঘের মতো। নিজের ঘরে শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছিল রাফিন। আজকে অসম্ভব সুন্দর লাগছিল রাখিকে, এলোমেলো কিন্তু অনন্যা। মন চাইছিল আজকে নিয়ে আসে সাথে করে, কিন্তু এই মুহূর্তে সে কথা বলা যায় না। রাখিও নিজেও বলতে পারত। বিছানায় উঠে বসে রাফিন ভাবল একটা ফোন করবে নাকি পরক্ষণে ভাবে না থাক। ওদের বাসায় কত মানুষ নিজের ভেতরে অদ্ভুত এক তাগিদ অনুভব করছে, কিছু একটা যেন ক্রমাগত খোঁচাচ্ছে, ভালোবাসাটাকে স্বীকার করে নেয়ার তাগিদ দিচ্ছে। কিন্তু এত কিসের অস্থিরতা? রাখি তো ওর বিয়ে করাবো নিজের বলতে গেলে, কিন্তু তবুও ভালোবাসার স্বীকৃতি ছাড়া অধিকার জমে না। তবে ঠিক অধিকার দেখাতে ভয় পাচ্ছে রাফিন, নাকি দায়িত্বের বিষয়টা হঠাৎ টের পাচ্ছে? ভালোবাসার সাথে দায়িত্ব আর অধিকার ওতপ্রোতভাবে জড়িত। রাফিন চোখ বন্ধ করে রাখে। বুকের ভেতরটা কেমন খসখস করে, ফাঁকা লাগে। রাখির মুখটা ভেসে ওঠে চোখের সামনে। হাসিটা, তাকানোর ভঙ্গি। রাফিন হঠাৎ বুঝতে পারে এই যে ভালোবাসার কথা বলতে পারছে না, কিছু একটা যেন আটকাচ্ছে। সেটা হলো দায়বদ্ধতা। ভালোবাসা বলে ফেললেই একটা দায়িত্ব চলে আসে। প্রয়োজনে অন্যজনের জন্য নিজেকে বদলাতে হয়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। মা! রাফিন অবাক হয়, এত রাতে কেন, কিছু হলো? লাইন কেটে দ্রুত মায়ের রুমের দিকে যায়। মা বিছানায় বসে আছেন। চেহারার রোগা ভাবটা নেই, কিন্তু চোখ দুইটা বড্ড নিঃসঙ্গ যেন। বুকের ভেতর মোচড় দেয় রাফিনের। সামনের মাসেই কেমো শুরু হবে। এত রাতে কিছু বলবে? মায়ের পাশে বসে রাফিন একটা হাত নিজের হাতে তুলে নেয়। রুবিনা বেগম কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন ছেলের দিকে। ছেলেটাকে ওনার খুব সুদর্শন মনে হয়। এই যে এলোবেলো চুল, কি অদ্ভুত সুন্দর লাগছে। দৃষ্টি সরিয়ে নিলেন। ওনার শাশুড়ি বলতেন মায়ের নজর সবচেয়ে খারাপ। আজ অনুষ্ঠান কেমন হলো? রাখি কেমন আছে? অনুষ্ঠান ভালো ছিল, সাধারণ যেমন হয় আর কি, তবে তেহারি মজার ছিল। রুফাইজাও ভালো আছে। আপা কইমা? কোনো সারা শব্দ পাচ্ছি না যে। রবিনা সিদ্দিকা হালকা মাথা নাড়েন, মুখে হাসি। ওরা একটা এতিমখানায় জমানো সব টাকা দান করতে গিয়েছে। জাভেদ কোনো কথাই মানছে না। মা! জাভেদ ভাইয়া বিষয়টা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাই না? যাক, এই বুদ্ধিও ভালো। রবিনা সিদ্দিকা হাসেন। তো বুদ্ধি তোর বউয়ের? রেনু বলল। জাভেদের জায়গায় জাভেদ ঠিকই আছে, আমারই ভুল। রাফিন এবার মুচকি হাসে। অথচ আমি ভাবতাম ভাইয়া খুব বউ ভক্ত মানুষ। রবিনা সিদ্দিকা ছেলের মুখের দিকে তাকায়। অবশ্যই সে বউকে যথেষ্ট সম্মান দেয়, কেয়ার করে, কিন্তু তাই বলে তার নিজস্বতা থাকবে না এটাও তো নয়। এখন তুই বল, তুই নিজের স্বামী হিসেবে কেমন? রাফিন হঠাৎ যেন এহেন আক্রমণে হকচকিয়ে যায়। মুখ দেখে মনে হয় এইমাত্র ওর মা ওর মাথায় একটা ডান্ডা দিয়ে বাড়ি দিয়েছে। আমি? হ্যাঁ তুই। বিয়ে করে তো এখন কারো স্বামী, তাই না? সেটাতে তুই কেমন? রাখিকে হাত খরচ দিস? রাফিন বিমূঢ় অবস্থায় কাটিয়ে নড়ছড়ে বসে। কি জানি মা, আর হাত খরচা তো দেই না। রুফাইজা নিজেই তো আর্নিং ওম্যান, তাই। রুবিনা সিদ্দিকা হতাশায় দুই মাথা পাশে নাড়ে। খুব হতাশ হলাম। তুই ওকে হাত খরচ দিবি, এটা ওর প্রাপ্য। ও যত খুশি আয় করুক। তারপরও প্রতিটি মেয়ে চায় স্বামী তার সব খরচ দিবে। মেয়েরা যত আয় করুক তাতে কি? তোর দায়িত্ব স্ত্রীকে সব রকম খরচা দেয়া। এই যে ওর ছোট বোনের বিয়ে হচ্ছে, দিয়েছিস ওকে শপিং করে? রাফিন অসহায়ভাবে মাথা চুলকায়। প্রতিটি অনুষ্ঠানে তোর বউকে টেনশনে থাকতে হয়েছে, তুই কি যাবি কিনা ভেবে। আমি ওর সাথে ফোনে কথা বলে ওর অস্থিরতা টের পেতাম। দেখ, রাহাত সাহেবের তো ছেলে নেই। তোর কি উচিত না এসব ঝামেলায় ওনার পাশে থাকা? আমাকে বল, বিয়েটা নিয়ে কি সত্যি তুই হতাশ, বিরক্ত? রাফিন মায়ের হাতের ওপর হাত রাখে। মা, বিয়ে নিয়ে আমার কোনো হতাশা বা বিরক্তি নেই, তাই আচরণে তো মনে হয় না। রাফিন হালকা হাসে। এখন ঘুমাতো মা। মায়ের রুম থেকে বেরিয়ে রাফিন নিজের ঘরে আসে। এই প্রথম ওর মনে হয় ওর ভেতরের যে অস্থিরতা তা শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষার না, এটা একজন ভালো স্বামী হয়ে ওঠার অস্থিরতা।
মা শুধু বিষয়টা ধরিয়ে দিল। ওর মা বিবাহিত জীবন সব সুখ বঞ্চিত, তাই মাই ভালো জানেন একজন নারী ঠিক কী আশা করে বিবাহিত জীবনে। রাফিনকে ওর বাবার মতোই নিজের স্ত্রীর আকাঙ্ক্ষা পিষে মেরে ফেলছে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কাল রুকিয়া বাড়ি ছেড়ে চলে যাবে, যেমন গিয়েছে রাখি। বাবা নতুন মা একা হয়ে যাবে, ঘড়ির দিকে তাকায় রাখি। প্রায় 1টা বাজে। রাফিন এ সময় কি করছে কে জানে। একটা ফোন পর্যন্ত করেনি গিয়ে। রাখি যখন এসব ভাবছে রাফিনের মনে তখন অন্য ভাবনা। রাফিনের ঘুম আসছে না, অথচ আজ ঘুম আসার কথা ছিল। সারাদিনের দৌড়াদৌড়ি অনুষ্ঠান সব মিলিয়ে শরীরটা ক্লান্ত, অথচ মনটা অদ্ভুতভাবে যেন জেগে আছে। মন আর শরীরের যেন জেদাজেদি চলছে। বিছানায় শুয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছে রাফিন। এসি চলছে, তবুও ঘামের অস্তিত্ব ওর শরীরে। মায়ের কথাগুলো কানে বাজতে থাকে। তুই স্বামী হিসেবে কেমন? প্রশ্নটা এত সহজ, অথচ উত্তরটা দেয়া এত কঠিন। রাফিন নিজের ভেতর হিসেব কষতে থাকে। ও নিজে কি রাখিকে স্বস্তি দিয়েছে এই কয় মাসের দাম্পত্যে? স্বস্তি মানে কি শুধু টাকা দেয়া? সেটাও তো দেয়নি। নাকি স্বস্তি মানে একটা নিশ্চয়তা, যেখানে রাখিকে প্রতিটা অনুষ্ঠানের আগে ভাবতে হতো না। রাফিন ঠিক সময় উপস্থিত হবে তো? রাফিনের বুকের ভেতরটা কেমন করে ওঠে। মেয়েদের অনুভূতি অবশ্যই পৃথক পুরুষদের থেকে। তাদের কাছে কি এগুলো অবহেলা? মায়ের মতো রাখিও কি ভাবে এই বিয়েতে রাফিন বিরক্ত? আল্লাহ! তারপর চোখের সামনে ভেসে ওঠে আজকের হলুদের দৃশ্যটা। বাসন্তী জামদানি, আধা খোলা খোঁপা, হলুদ গোলাপ আর গালের এক পাশে হলুদের দাগ। রাফিনের বুকটা কেঁপে ওঠে। এলোমেলো রাখিকে আজ এত সুন্দর লেগেছে। খুঁতখুঁতে রাফিনের এক বিন্দু অস্বস্তি লাগেনি, বরং মনে হয়েছে এই এলোমেলো মেয়েটাই ওর নিজের মানুষ। হঠাৎ মনে পড়ে যায় যখন টিস্যু দিয়ে রাখির গাল মুছে দিয়েছিল। রাখি চোখ তুলে তাকিয়েছিল। সেই চোখে একটা প্রশ্ন ছিল, কিন্তু রাখি প্রশ্ন করেনি। কেন করলো না? বলতেও তো পারতো কেন আজ ফোন কেটে আর ফোন দিলে না। রাফিন জানে রাখি প্রশ্ন করে না কখনো। এটা কি সেই চুক্তির জন্য? একটা পুরুষের সবচেয়ে বড় ব্যর্থতা কি? স্ত্রীকে কষ্ট দেয়া। সেটা রাফিন দেয় না। কিন্তু রাফিন তো নিজের স্ত্রীকে একা করে দিয়েছে। উত্তেজনায় রাফিন উঠে বসে। একবার ফোনটা হাতে নেয়, ভাবে রাখিকে ফোন করবে, তারপর আবার রেখে দেয়। কি বলবে? তুমি ঘুমাওনি? কেমন আছো? মন খারাপ? এগুলো তো এত রাতে বলা যায়? নাকি বলবে রূপাইজ আমি দুঃখিত, তোমাকে ক্রমশ একা করে দিয়েছি তাই। রাফিন একটা দীর্ঘশ্বাস ফেলে। মায়ের কথাটা আবার মনে পড়ে। প্রতিটি অনুষ্ঠানে তোর বউকে টেনশনে থাকতে হয়েছে। রাফিন চোখ বন্ধ করে। কেমন অদ্ভুত একটা সম্পর্ক অযথা বয়ে চলছে। রাখি তোর বউ, মানুষ কেন আয় করে সংসারের জন্য, মা স্ত্রী বোন এদের জন্য। রাফিন কেন এতদিন গা ছাড়া ভাবেছিল নিজের বিয়ে করা বউ রাফিনের, তবু রাখি যেন এখনও অতিথি হয়ে আছে, আর রাফিনও তাই রাখির নিকট। আর অতিথি যতই ভালো ব্যবহার করুক, অতিথি তো অতিথিই থাকে। ঠিক তখনই রাফিন সিদ্ধান্ত নেয় আর এভাবে এই সম্পর্কে থাকবে না। ফজর আজানের আগে রাফিন ঘুম থেকে উঠে পড়ে। ঘুম বলা যায় না, হয়নি, একটু চোখ লেগেছিল মাত্র। নামাজের পর ভোরের ঢাকা শহরটা নিস্তব্ধ। রাস্তা ফাঁকা, আকাশের রং ধূসর হালকা, আধো আলো একটা ভাব। রাফিন গাড়ি চালাতে চালাতে ভাবতে থাকে, ও যদি রাখিকে নিজের বলে ভাবতে পারে তাহলে এখনই ওর পাশে দাঁড়ানো উচিত। হঠাৎ চারপাশের সব কিছুই ভালো লাগে রাফিনের। রাহাত সাহেবের বাসায় ভোরবেলা কেউ আশা করে না যে বড় জামাই আসবে। এই জামাই তো অনুষ্ঠানে লেট করে আসে। রাহাত সাহেব নিজেই তো সব মেনে নিয়েছেন। রাফিন বড় ব্যবসায়ী, ব্যস্ত মানুষ, এটা উনি উপলব্ধি করেন। কিছু আত্মীয় অবশ্য কটু কথা শুনিয়ে দিতে ছাড়েনি। এসব ভেবে লাভ নেই, যার যার বিষয় সেই ভালো বুঝে। রাখির বিয়ে যে আল্লাহর রহমতে সুন্দর মতো হয়েছে, এতে উনি সন্তুষ্ট। গেটের সামনে গাড়ির শব্দ শুনে তাকায় রাহাত সাহেব। গাড়িটা দেখে অবাক হয়ে যায়। রাহাত সাহেব দ্রুত নীলুফার বেগমকে ডাক দেয়। সবাই এখনও বিছানা ছাড়েনি। ড্রয়িং রুমে তখন আলো জ্বালানো হয়নি। ঘরের ভেতর হালকা আধো অন্ধকার, কিন্তু রান্নাঘরে নীলুফার আর তার বোন কাজে ব্যস্ত। রাখি তখন নিজের ঘরেই ছিল। রুকিয়া এখনও ঘুমে, চুল আধা খোলা, চোখে ঘুম। কালকের হলুদের ক্লান্তি এখনও শরীরে, তবু বিছানা ছেড়ে চুল আঁচড়াচ্ছিল ছিল। তখন নতুন মা এসে খবর দেবার পাশাপাশি রুকিয়াকে এক প্রকার তুলে নিয়ে গেল। আয়না তাকিয়ে রাখির বুকের ভেতরটা কেঁপে ওঠে। এত সকালে আজ
মানুষটা কি তবে ওর মনের অস্থিরতা টের পেয়েছে? একটু অবাক হওয়ার আনন্দ ওকে ভাসিয়ে নিয়ে যায়। বাড়ির ভেতর লোকজন তখন ব্যস্ত রান্নাঘরে নাস্তা বানানোর প্রস্তুতি। রাখি উঠে দ্রুত চাদর ঠিক করে নেয়। ততক্ষণে রাফিন ড্রয়িং রুমে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। রাফিনকে এই ঘরে নিয়ে আসার তাগিদ অনুভব করে। কেন এত সকালে আজ আসলো? আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে কোনো মতে খোপা করেই এগিয়ে গেল। দ্রুত পায়ে ড্রয়িং রুমে আসে রাফিন তখন সোফায় বসে রাহাত সাহেবের সাথে কথা বলছে। ভোরের স্নিগ্ধ আলোয় রাফিনকে আজ একটু অন্যরকম লাগছে। এক নজরে রাখির বুকে বাদ্য বাজল মাই ম্যান। রাখিকে দেখে রাফিন উঠে দাঁড়ালো। দুজনের চোখে চোখ পড়তেই রাখি দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। ততক্ষণে এদিকে এসে নীলুফার বেগম ব্যস্ত হয়ে বললেন, রাফিনকে তোমার ঘরে নিয়ে যাও, এখানে অনেক মানুষের আনাগোনা শুরু হবে এখন, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। দুইজনে রাখির ঘরে ঢোকার পর এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। রাফিন জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা এখন পরিষ্কার হয়ে গেছে, গাঢ় নীল। রাখি বলল, তুমি এত সকালে, কোনো সমস্যা হয়েছে? রাফিন ঘুরে তাকালো, কণ্ঠস্বর নরম করে বলল, সমস্যার সমাধান করতে এসেছি। আজ রুফাইজা জানো, কাল সারা রাত ঘুমাতে পারিনি। আচ্ছা, স্বামী হিসেবে আমাকে 10-এ কত দেবে? রাখির বিস্ময়ের রেশ কাটার আগেই বাইরে থেকে হঠাৎ নীরু খালার কণ্ঠ শোনা গেল। তিনি রান্নাঘরের দিকে কাউকে উদ্দেশ্য করে বলছেন, আরে ভাই, জামাই বাজার বলে কথা, রাখির বিয়েতে হয়নি, রুকের বিয়েতেও হবে না। সাথে সাথে নীলুফার বেগমের চাপা কণ্ঠ শোনা গেল, আরে নীরু, আসতে, ভেতরে জামাই বসে। নীরু খালার চাপা কণ্ঠ, আমি কি জানতাম নাকি? এদিকে রাখি তখনও দাঁড়িয়ে, যেন বসবে কি বসবে না বুঝতে পারছে না। রাফিন এর মাঝে খাটে বসেছে। স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে, এই জামাই বাজারটা কি ব্যাপার? এখানেও কি জামাইকে বাজারে যেতে হয়? রাখি একটু অপ্রস্তুত হয়। এমন প্রশ্ন আশা করেনি। ওর বিয়েতে অনেক কিছুই হয়নি, সেসব নিয়ে কত কথা হয়েছে। রাখি অবশ্য সেসবে পাত্তা দেয়নি। এটা আসলে একটা নিয়ম, বিয়ের পর জামাইকে বাজার করতে হয়, পরে সেই বাজার রান্না করে দুই বাড়ির মানুষ খায়। রাফিনের মনে হলো ওর মনের ভেতরের অনুশোচনা ভাবনায় কেউ আরেকটা ছুরি বসিয়ে দিল। নিজের বিয়ের সময় সেসবের ধার ধারেনি, তাতে নিশ্চয়ই রাখিকে কথা শুনতে হয়েছে। রাখি রাফিনের চিন্তিত মুখের দিকে তাকায়, তারপর খুব হালকা সুরে যোগ করে, সানজিদা খালা চাচ্ছেন না তার ছেলে এই ঝামেলা করুক। উনি বলছেন এসব লোক দেখানো ভালো লাগে না। তাছাড়া, বলতে বলতে চোখ নামিয়ে ফেলে, তাছাড়া? রাখি অনবদ্মিত চোখ তুলে বলে, তুমিও করনি সেটাও বললেন? না না, তুমি করনি সেটা কোনো ব্যাপার না। রাফিনের বুকের ভেতরটা আবার মোচড় দেয়, কারণ সানজিদা খালার কথা, তার যুক্তি তো নিজের জায়গায় সঠিক। রাফিন হঠাৎ রাখির খুব কাছে এসে বসলো। রাখির চমকে পেছনে সরতে গিয়েও পারল না। রাফিন ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, তোমার খালামণিকে গিয়ে বলো ওনার ছেলেকে কষ্ট করতে হবে না, জামাই বাজার আজ আমি করব। রাখি চোখ বড় বড় করে তাকালো, তুমি? কিন্তু তুমি তো এসব পছন্দ করেন না। রাফিন মৃদু হেসে রাখির কপালে পড়ে থাকা একগুচ্ছ চুল সরিয়ে দিল। পছন্দ করতাম না, কারণ আমি নিজেকে বিয়ের সব দায়িত্ব থেকে সরিয়ে রাখতে চাইতাম। রাফিন একটু থামলো, তারপর খুব নিচু স্বরে বলল, কাল রাতে ফিরে ফোন করতে পারিনি বলে সরি, আর হবে না। তারপর হঠাৎ রাখিকে শক্ত করে জড়িয়ে নেয়, আজ বাসায় নিয়ে যাব, তোমাকে যাবে? রাখি নিজের দুই হাত দিয়ে আরেকটু জড়িয়ে এই প্রস্তাবে নিজের সম্মতির জানান দেয়। মানুষটার হলো কি? সন্ধ্যা নামতেই কমিউনিটি সেন্টারে ঝলমলে আলোয় আলোকিত হয়ে উঠল চারপাশ। সোনালি আর মেরুন রঙের থিমে সেজে উঠেছে পুরো হলরুম। অতিথিরা একে একে আসা শুরু করেছে। তাদের ফিসফিসানি আর হাসির শব্দে হলরুম মুখরিত। দরজায় দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছে রাহাত সাহেব আর রাফিন। আজ রাহাত সাহেবের মন খুব ভালো। সারাদিন রাফিন আজ ওনার সাথেই ছিল, একদম রুকের বড় ভাইয়ের মতো, যেন সব দায়িত্ব পালন করেছে। আর সকালবেলা সেই বাজার কি হুলস্থুল পড়ে গিয়েছিল বাসায়। ওনার নানি শাশুড়ি তো মজা করে বলেই ফেলেছেন নাচ জামে একটা ফ্রিজও নিয়ে আসতো। একজন বাবার জন্য এটাই আনন্দের। ওনার মেয়েরা ভালো আছে, ভালো মানুষের হাতে তাদের তুলে দেওয়া হয়েছে। চোখে আজ বারবার জল চলে আসছে। রাফিনের বাবার নামে মার্কেটে নানা কথা প্রচলিত। রাহাত সাহেব দোয়া করেন ছেলেটা যেন মায়ের মতো হয়, বাবার ছায়াও যেন চরিত্রের কোথাও না লাগে। সাদাব মাত্র এসেছে, সেও রাফিনের পাশে দাঁড়িয়ে যায়। সাদাফের মনে হচ্ছে আজ যেন বড় একটা যুদ্ধ জিতে গেছে। যুদ্ধটা ছিল নিজের জন্মদাত্রীর বিরুদ্ধ। মা রাজি না হলে এ বিয়ে সম্ভব ছিল না।
এখানে দাঁড়িয়ে বারবার মনে পড়ছে রুকিয়ার মুখ, ছোট ছোট অভিমান, ফট করে চোখে জল, আবার হঠাৎ বাঁধ ভাঙা হাসি। কতবার সাদাব ভেবেছে রুকিয়া কি সত্যি ওর হবে, কিন্তু আজ এই মুহূর্তে রুকিয়ার অপেক্ষায়। আজ রুকিয়াকে নিজের বাসায় নিয়ে যাবে সাদাব। নার্ভাস লাগছে, পায়ের ভার বদল করলো। আর এদিকে রুকিয়া আজ লাল বেনারসিতে যেন সত্যি রাজকন্যা, ভারী মেকআপ, গয়না, সাজসজ্জায়, চেহারায় এক ধরনের স্থিরতা। কিন্তু রুকিয়া অনুভব করে সেই স্থিরতার ভেতরে আগুনের মতো উত্তেজনা। আজকের দিনটা তার বহুদিনের স্বপ্ন। সেই কবে মন দিয়েছিল সাদাবকে, আজ সাদাফের জীবনের পাশে রুকিয়ার জীবন এসে দাঁড়িয়েছে। রাখি আজ সাজেনি খুব বেশি, কিন্তু মুখে এক ধরনের প্রশান্তি, চোখে আনন্দ। ব্যস্ততা আছে অবশ্যই, তবে রাখির কাছে আজকের দিনটা শুধু রুকিয়ার বিয়ে না, আজকের দিনটা শুরুই হয়েছে অদ্ভুতভাবে। রাফিনের প্রশ্নের জবাব দেওয়া হয়নি। রাখি ভাবছে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেবে। কোথাও পড়েছিল, যদি তুমি কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও, এটা জানা তার অধিকার যে কেউ তাকে ভালোবাসে। আজ সকালে রাফিনের আগমন, তারপর জামাই বাজার, যেন এক অন্য রাফিন। এসব ভাবনার মাঝেই রাখি চোখ বুলিয়ে দেখে চারপাশের আয়োজন। সবকিছু তো সুন্দরভাবে করা হয়েছে। রাফিন আজ বাবার পাশে ছায়ার মতো ছিল। এটা রাখির হৃদয়ে স্পর্শ করে ফেলেছে। ও কখনই এতটা আশা করেনি। রাখি মনে মনে কৃতজ্ঞ হয়, অথচ কয়েকদিন আগেও মানুষটা বিয়ের অনুষ্ঠানে আসবে কি না সেটাই তো অনিশ্চিত ছিল। আজ সেই রাফিনী সকাল থেকে বাবার সাথে লেগে আছে, কিভাবে কি হলো। জামাই বাজার করা থেকে শুরু করে অনুষ্ঠানের সব কিছুতেই রাফিন ছিল। বাজার শেষ করে সেন্টারে এসে তদারকি করেছে। রাখির বাবার পাশে দাঁড়িয়ে রাফিন যেভাবে কথা বলেছে, যেভাবে খেয়াল রেখেছে, তাতে বাবার চোখে আজ অন্যরকম তৃপ্তি। রাখি দূর থেকে দেখে বাবা অতিথিদের সাথে কথা বলছেন, আর রাফিন ঠিক তার পাশে দাঁড়িয়ে যেন একেবারে নিজের ছেলের মতো। আর এক পাশে সাদাব। রাখির বুকের ভেতরটা কেঁপে ওঠে। এই দৃশ্যটা এত সুন্দর। রেনুপা আর জাভেদ ভাই তারাও এসেছেন, রুবিনা মা। রাখির সবাইকে দেখে মনে হলো এরা কত আপন। আর এত চমৎকার মুহূর্তে আল্লাহকে ধন্যবাদ না দিলে হয়। রাখি মনে মনে বলল আলহামদুলিল্লাহ। মঞ্চের মাঝে চেয়ারে রুকিয়া একা বসেছিল। চারপাশে আত্মীয় স্বজনের ভিড় থাকলেও ওর মনের ভেতরটা ছিল ভীষণ অশান্ত, যেন এক বিশাল সমুদ্রের সমস্ত ঢেউ ওর বুকে আছড়ে পড়ছে। ঠিক তখনই রাফিন এগিয়ে এলো সাদাবকে সাথে নিয়ে। রাফিন আজ একজন বড় জামের পূর্ণ দায়িত্ব পালন করছে। সাদাফের কাঁধে হাত রেখে হাসি মুখে রুকিয়ার পাশে বসিয়ে দিয়ে বলল, আমাদের বোনটাকে কিন্তু খুব যত্নে রাখবে। বন্ধু বান্ধব আর কাজিনরা মিলে হই হুল্লোড় করে উঠল। ছবি তুলছে সবাই। রুকিয়া আর চোখে একবার সাদাবকে দেখল। সাদাব চোখের কোণে রুকিয়াকে দেখে। রুকিয়ার মুখের ভাব শান্ত, কিন্তু তার সমস্ত কায়াতে একটা লুকোনো লজ্জা আছে, একটা ভয় আছে, আর সবচেয়ে বেশি আছে এক ধরনের আশ্রয় পাওয়ার স্বস্তি, সাদাবকে পাওয়ার আনন্দ। রুকিয়ার চোখ বারবার সাদাফের দিকে চলে যাচ্ছে, কিন্তু তাকালেই যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে। রুকিয়ার মনে হচ্ছে আজ ও যেন প্রথমবার সাদাবকে নিজের মানুষ বলে পেয়ে যাবে। এই মানুষটা আজ ওর অধিকার হয়ে গেছে, ওর ভবিষ্যৎ হয়ে গেছে। হঠাৎ সাদাব একটু কাছে ঝুঁকে খুব নিচু স্বরে বলে, কেমন লাগছে? রুকিয়ার চোখ নামে মৃদু হাসে। জানি না, সবকিছু স্বপ্নের মতো লাগছে। সাদাফের বুকটা হঠাৎ কেমন করে ওঠে। ওর মনে হয় এতদিন ও যাকে শুধু দূর থেকে চেয়েছে, আজ থেকে রুকিয়া একান্তই ওর নিজের। নরম স্বরে বলে, আজ থেকে আর স্বপ্ন না, সব সত্যি। ঠিক তখনই ক্যামেরাম্যান বলে ওঠে, জামাই বউ একসাথে তাকান, হাসেন। রুকিয়া হাসে, সাদাফও হাসে। কিছু কৃত্রিম পোজ দিতে হয়। সাদাফের অস্বস্তি হয় খানিক। কত মুরব্বী চারপাশে, এর মাঝেই দুজনের চোখে চোখ পড়তেই রুকিয়া চোখ মিলিয়ে তাকিয়ে রইল। দুই চোখে যেন এক নীরব স্বীকারোক্তি, আমি তোমার। অভিজ্ঞ ক্যামেরাম্যান ঠিক এই মুহূর্তটি ফ্রেমবন্দি করল। রিসেপশনের মূল অনুষ্ঠান শেষে বরকনেকে নিয়ে যাওয়া হলো খাবারের বিশেষ আয়োজনে। এই টেবিলে সব কাজিনেরা বসেছে, সানা আর ওর জামাই। খাওয়ার ফাঁকে সাদাব দেখল রুকিয়া ঠিকমতো খেতে পারছে না। ভারী বেনারসি আর গয়নার ভারে যেন নড়াচড়া করতেও ইতস্তত বোধ করছে। সাদাব নিজে একটা কাবাবের টুকরো ভেঙে রুকের দিকে বাড়িয়ে দিল। মাথা নেড়ে রুকিয়া মৃদু প্রতিবাদ করতে চাইল। সাদাব তবু মুখে তুলে দিল। রুকিয়া লাজুক হাসিতে মাথা নিচু করে খাবারের ছোট এক টুকরো মুখে নিল।
সাদাপের এই ছোট ছোট যত্নে রুকের ভালো লাগছিল। তবে অপর পাশে বসা সানার মেজাজ খারাপ হলো। এত মানুষের সামনে ভাইয়ের আধিক্যতা যেন ওর চোখে বালি হয়ে খসখস করতে লাগলো। রিসিপশনের ভেন্যুটা তখনও আলোয় ঝলমল করছে। এখন বর আর কনেক হাসছে। ইচ্ছে করে রাফিন সাথে বসেনি, কেমন যেন লাগছে সকাল থেকে এসব করছে। তাই রাফিন তখন একটু হাঁপিয়ে উঠে বাইরে বের হয়, শুধু একটু নিঃশ্বাস নেওয়ার জন্য। হলরুমের ভেতরের গরম আর ভিড় মাথা গরম করে দিচ্ছে যেন। ভেন্যুর গেটের বাইরে রাস্তার উল্টা পাশে একটা ছোট চায়ের স্টল ছিল। সেখানে দাঁড়িয়ে একটা কাপ চা হাতে নেয় রাফিন। চায়ের গরম ধোয়া আর চায়ের ঘ্রাণ নাকে লাগতেই একটু ভালো লাগে। যদি এসব চা স্বাস্থ্যসম্মত নয়, তবু মাঝে মধ্যে চলে। ঠিক তখনই একটা কণ্ঠ পেছন থেকে বলে, এই যে আহসান সাহেবের ছেলে না? রাফিনের হাত থমকে যায়। চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত উঠেছিল, মাঝপথে আটকে যায়। কণ্ঠটা অপরিচিত না, কোথাও শুনেছে ছোটবেলায় বা কৈশোরে। রাফিন ধীরে ধীরে ঘুরে তাকায়। লোকটা বসে 60-এর কাছাকাছি, পরনে পাঞ্জাবির সাথে কালচে কোট। চোখে কেমন একটা চাহনি, যেন অনেক বছর আগে থেকেই চিনে রাফিনকে। রাফিন ভদ্রতা করে বলে, জি আপনি, কিন্তু মাথায় ততক্ষণে চিন্তার ঝড়। এই চেহারা, এই হাসি কোথায় দেখেছে? লোকটা খুব স্বাভাবিক ভঙ্গিতে একটু কাছে আসে, নিজের পরিচয় দেয়, ফিসফিস করে গোপন কথা ফাঁসের ভঙ্গিতে। আমি তো কাদের মিয়া, আপনার বাবার খুব কাছের লোক ছিলাম এক সময়। রাফিনের ভেতরে একটা অস্বস্তি হঠাৎ ছড়িয়ে পড়ে। বাবার নাম কেউ এভাবে বললেই ওর বুকের ভেতরটা কেমন মোচড় দেয়। কাদের? রাফিন নামটা মনে করার চেষ্টা করে কিন্তু স্মৃতির ভেতরে কেবল ধূসর কিছু মুখ। নামটা কই শুনেছে কার মুখে? লোকটা হাসে, আরে বাবা, আপনি ছোট ছিলেন তখন, চেহারা একই আছে। আপনার বাবার অফিসে, আপনাদের বাসায় তো আমার নিয়মিত যাওয়া আসা ছিল। অনেক কাজ করতাম ওনার জন্য। রাফিনের কপাল কুঁচকে যায়। ও আচ্ছা, ভালো আছেন? কেন যেন কাদের নামটা শুনে মনে হয় এটা কোনো ভালো স্মৃতি না, খুব অন্ধকার কিছু যেন এই নামের সাথে লেপ্টে আসা। জি, আপনার বাবা কেমন আছে? রাফিন হালকা করে বলে, ভালো না, প্যারালাইজড হয়ে বিছানায়, বাসায় আসবেন। দ্রুত চায়ের বিল দেয়। কাদের মিয়া হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে, যেন দুঃখ প্রকাশ করছে। আহারে, ওনার মতো সমজদার আর ফুর্তিবাজ মানুষ আর এখন পাওয়া যায় না ভাই। রাফিনের অস্বস্তি লাগে, এড়িয়ে চলে যাবে। ঠিক তখনই পরের কথাটাই যেন সারা দুনিয়া উল্টে দেয়। কাদের মিয়া গলা নামিয়ে একদম পাশ ফিরে বলে, তবে সাহেবের রুচি কিন্তু খুব পরিষ্কার ছিল, মেয়েদের ব্যাপারে একদম আপোষ করতেন না। রাফিনের বুকের ভেতর যেন কেউ আচমকা বরফ ঢেলে দিল। ভেতরের রুহু অবধি জমে গেল। কি বললেন? রাফিনের কণ্ঠে স্বাভাবিকতা থাকে না, কাঁপনে স্পষ্ট, চোখ মুখ শক্ত হয়ে যায়। কাদের মিয়া যেন বুঝতেই পারে না তার বলা কথাটা কি প্রভাব ফেলছে। ভাবে ছেলে হয়তো বাবার মতো ফুর্তিবাজ। সে হাসে, তারপর অতি স্বাভাবিক গলায় বলে, মানে উনি সবসময় সুন্দর, ফর্সা, পরিপাটি আর ফ্রেশ মেয়েই চাইতেন। আমাদের লাইনে তো এইসব বুঝতে হয় ভাই। রাফিনের চোখ বড় হয়ে যায়। আপনার লাইনে? কাদের মিয়া এবার একটু গর্ব করে, আমাদেরই তো কাজ ছিল তখন। বড় বড় লোকজন, মন্ত্রী, ব্যবসায়ী, অফিসার, সবই আমাদের মাধ্যমে। আহসান সাহেব, উনি তো। কথাটা শেষ করার আগে রাফিনের কলিজার যেন ঝাঁঝরা হয়ে যায়। চোখের সামনে বাবার মুখটা ভেসে ওঠে, মায়ের মুখ। ওদের পরিবারের গর্ব কি আজ চূর্ণ হলো? রাস্তার একটা মানুষের সামনে এত বড় অপমান। এই লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসার ছলে যা বলছে তার অর্থ দাঁড়ায় ওর বাবা ছিল একটা নোংরা মানুষ। রাফিনের গলা শুকিয়ে আসে। চুপ করুন। কাদের মিয়া থেমে যায়। কি? রাফিন দাঁতে দাঁত চেপে বলে, চুপ করুন, এসব কথা আমাকে বলবেন না। কাদের মিয়া একটু হাসে, অবাক হয়। আরে বাবা, তুমি জোয়ান সওয়াল লাগবে নাকি? একটা অশ্লীল হাসি ফুটে ওঠে লোকটার মুখে। এই মুহূর্তে রাফিনের শরীর কাঁপতে শুরু করে, বুকের ভেতরটা জ্বলতে থাকে। রাফিন হঠাৎ পকেট থেকে ফোন বের করে। রাখিকে কল করবে এই ইচ্ছেটা আসে, কিন্তু স্ক্রিনে চোখ পড়তে মনে হয় সব কিছু অসহ্য। ফোনটা এক হাতে ধরে দেয়ালে ছুঁড়ে মারে। ফোনটা মাটিতে পড়ে যায়, স্ক্রিন চূর্ণ হয়ে যায়। কাদের মিয়া ভয় পেয়ে পিছিয়ে যায়। আরে আপনি এটা করলেন কি? কি হয়েছে? রাফিনের চোখে পানি আসে যেন, কিন্তু সেটা চোখের ভিতরে আটকে রাখে। তারপর রাফিন কাদের মিয়ার দিকে একবার তাকায়। সেটা এমন তাকানো যেন তাকে মেরে ফেলতে পারে এমন একটা কথা বললে। কিছু ভাবে 1-2 মুহূর্ত, এরপর হঠাৎ একদিকে হাঁটতে শুরু করে উদ্দেশ্যহীনভাবে।
ভাঙা মোবাইল পড়ে থাকে উল্টো পাশের কমিউনিটি সেন্টারে, তখনও অনুষ্ঠান আলো ছড়াচ্ছে। রুকিয়ার রিসেপশনের অনুষ্ঠান শেষ পর্যায়ে, এখন শুধু কনে বিদায়ের পালা। রাখি তখন বাবার পাশে দাঁড়িয়ে আছে। রাখি এদিক সেদিক তাকে খেয়াল করে। বেশ কিছুক্ষণ হলো রাফিনকে দেখা যাচ্ছে না। ভাবলো হয়তো কাজের জন্য কোথাও গেছে, খেয়েছিল। ইস, রাখি কীরকম মানুষ খেয়ালি করেনি। এখন অপরাধী লাগছে। জানে তো মানুষটা খুঁতখুঁতে খাবার নিয়ে সময় যত গড়াতে থাকে রাখির কেমন অস্থির লাগে। বারবার চোখ বুলায় চারদিকে, কই রাফিন। শেষে ফোন করে দেখে ফোন বন্ধ। বুঝে যায় রাফিনের ফোন বন্ধ। ঠিক সেই মুহূর্তে রাখির মনে একটা অজানা ভয় স্থান নেয়। সেই ভয়কে জোর করে চেপে রেখে অনুষ্ঠানেই মন দেয়। রেনু আপা, দুলাভাই আর মা চলে যাবে এক্ষুনি। এই সময় রাফিনদের থাকা প্রয়োজন ছিল, নিজেকে ওনাদের সাথেই চলে যাবে। আচ্ছা, এমনও তো হতে পারে সারাদিনের ক্লান্তিতে রাফিন বাসায় চলে গেছে, বেশিক্ষণ ভাবার অবকাশ পায় না। রুকিয়াকে বিদায় দিতে কেউ ডাক দেয়। বিদায়ের বেলায় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। রাহাত সাহেব কান্নারত করে দিলেন খানিকটা, আর শোকে মূল্যমান নীলুফার বেগমকে সামলাতে হলো রাখিকে। নিজের চোখে জল, আর রুকিয়া বাচ্চাদের মতো কান্নাকাটিতে ভেঙে পড়ল যেন আকস্মিকভাবে। গাড়িতে উঠেও রুকিয়ার কান্না চলতেই থাকলো। নিজে অবাক, এত কষ্ট লাগছে ওর। সাদাফ ধীরে রুকিয়ার হাত ধরে রাখলো। এদিকে সাদাফের মুখে অল্প হাসি। লুকিয়ে রাখলো সে হাসি। রুকিয়া দেখলে অভিমান করবে, কিন্তু সাদাফের হাসিতে ভালো লাগার পাশাপাশি একটা অদ্ভুত আবেগ লুকিয়ে আছে। সাদাফের বুকের ভেতরটা হঠাৎ ধক করে ওঠে। ওর মনে হয় আজ ও জীবনের সবচেয়ে বড় দায়িত্ব কাঁধে নিয়েছে। আবার রুকিয়ার দিকে তাকায়। রুকিয়াও তাকায় কান্না ভেজা চোখে। হাসি ফুটে ওঠে। সাদাফ মনে মনে বলে, আজ থেকে তুমি আমার আর আমি তোমার। গাড়ি ধীরে পথ পেরিয়ে যাচ্ছে। এর মাঝেই ভেতরে বসা এই দুইজন মানুষের ভেতরে ভেতরে যেন একান্ত একটা পৃথিবী তৈরি হয়ে যায়, যেখানে শুধু তারা দুজন অপেক্ষায় নিজেদের একান্ত জীবনের। ভেন্যু থেকে বেরিয়ে চায়ের দোকান থেকে উদ্দেশ্যহীনভাবে হাঁটার সময় রাফিনার পেছনে তাকায়নি। চারপাশের আলো, মানুষের কোলাহল, গাড়ির হর্ন, সব কিছু যেন ওকে পাশ কাটিয়ে যাচ্ছে। মাথার ভেতর একটা অদ্ভুত ঝড় শুরু হয়ে গেছে, যার শো শো শব্দে বাকি সব কিছু অস্পষ্ট। কাদের মিয়ার কথাগুলো বারবার ভেতরে বাজছে। মেয়েদের ব্যাপারে আহসান সাহেবের রুচি খুব পরিষ্কার ছিল, আমাদের মাধ্যমেই। রাফিন নিজের হাতের দিকে তাকায়, যেন ওই মানুষটার কথার মধ্যেই রাফিনের রক্তের কোনো অংশ লেগে আছে। আবার হাঁটতে থাকে, কখনো গলি, কখনো রাস্তা, কখনো ফুটপাত। কোথায় যেন চেনা মানুষ নেই। হাঁটতে হাঁটতে বুড়িগঙ্গা নদীর তীরে গিয়ে বসে। নদীর পানি নিকষ কালো, দূরে স্টিমারের আলো দেখা যাচ্ছে। একটা বাজে গন্ধ নাকে বাড়ি দিচ্ছে। থেকে থেকে এত রাতে আশেপাশে ছন্ন ছাড়ার নেশাখোর মানুষের আনাগোনা। না, এখানে থাকা যাবে না। রাফিন আবার হাঁটা শুরু করে। তারপর শহরের বাইরে এক নির্জন জায়গায় গিয়ে বসে পড়ে। চারদিকে কোলাহল নেই, কিন্তু মাথার ভেতর অসংখ্য শব্দ। আমি কার ছেলে, আমি কার রক্ত বহন করছি এই ধমনীতে। রাফিন চোখ বন্ধ করে ফেলে। হঠাৎ হাসি পায়, কিন্তু সেই হাসি গলায় আটকে যায়। হাসতে গিয়ে চোখ ভিজে ওঠে। নিজেকে বিশ্বাস করতে পারে না। রাফিন কি কাঁদছে? বাবার জন্য না, রাফিন কাঁদছে নিজের জন্য, মায়ের জন্য। যে পরিচয়টা নিয়ে ও এতদিন গর্ব করেছে, সেই পরিচয়ের মানুষটা যদি এতটাই নোংরা হয়, তাহলে রাফিন নিজে কি? এমন না এগুলো জানে না রাফিন, কিন্তু আজ একটা মেয়েদের দালালের মুখে এসব শুনে যেন পুরোটা ভেঙে গেছে ভেতর থেকে। এতদিন জেনেও যে ঘৃণা, খারাপ লাগা চাপা দিয়ে রেখেছিল মনের গভীরে, আজ একটা মানুষ যেন খুবলে সব তুলে নিয়ে এলো। আচমকা যেন রাফিনের গায়ের কাপড় ধরে কেউ টান দিয়েছে। নিজের রুহুকে উলঙ্গ মনে হচ্ছে। রাফিন নিজের মাথায় হাত চেপে ধরে। এই বংশের গর্বের কি মানে? এত সম্পদ, বিশাল কোম্পানি। না, এসব কি ভাবছে? ট্রিপলে এসব কলঙ্কমুক্ত মায়ের হাতে গড়া। তারপরে হঠাৎ আরেকটা ভাবনা আসে, সেটা আরও ভয়ঙ্কর। রাখি যদি জানতে পারে, কি প্রতিক্রিয়া হবে? ও কি ভাববে রক্তের দোষ আমার মধ্যেও আছে? নিজেকে কেমন অদৃশ্য মনে হয়। রাফিন চোখ খুলে তাকায় আকাশের দিকে। কালচে আকাশের চারটা অস্পষ্ট, অনেক অনেক মিটিমিটি করে জ্বলজ্বল করছে তারা। কি সুন্দর!
জীবন তবে কেন এত কুৎসিত? একটা মানুষের চারিত্রিক স্খলন পুরো পরিবারের মুখে যেন লজ্জার আর গ্লানির কালিল লেপে দিয়েছে। রায়হানের মুখ মনে হয় বাবা আর রায়হান এরা কি একই রকম, নাকি রায়হান ভালো? অন্তত নিজের স্ত্রীকে কোনো আলগা যন্ত্রণা দেয় না। কিন্তু বাবা তো মাকেও শেষ করেছে, রেণু আপার মা, আরও কত কত। উফ! রাফিন ক্লান্তিতে চোখ বন্ধ করে। রাত প্রায় 12টা। রিসিপশন শেষ করে সবাই বাসায় ফিরেছে। রাখি ও রুবিনা মায়েদের সাথে চলে এসেছে। আজ রাতটা উচিত ছিল নতুন মায়ের সাথেই থাকা, কিন্তু নিজের ভেতরের অস্থিরতার জন্য আজ রাখিকে স্বার্থপর হতেই হয়েছে। বাড়িতে ঢুকে রাখি চারদিকে তাকায়, রাফিন কই? নিজে নিজে ছুটে রুমে যায়, না এখানে তো নেই। ঘরের ভেতর অদ্ভুত নীরবতা। রুবিনা সিদ্দিকা নিজেও চিন্তিত, ছেলে কোথায় গেল এভাবে। ফোন বন্ধ, তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করেন, কিন্তু চোখে চাপা দুশ্চিন্তা লুকাতে থাকে। রাখি আর পারে না নিজের চিন্তা লুকিয়ে রাখতে। শাশুড়ির কাছে সে খুব আস্তে জিজ্ঞেস করে, মা, রাফিন বাসাও আসেনি, কোথায় যেতে পারে? আমি ভেবেছিলাম ও হয়তো আগেই বাসায় ফিরেছে। রুবিনা সিদ্দিকার বুকের ভেতর ধক করে ওঠে। বাড়ির সবাই একেবারে অস্থির হয়ে ওঠে, রেণু বিশেষ করে। রাফিন নিয়ম মানা মানুষ, তার এরকম এ আচরণ চিন্তার বই কি? রেণু বলে। এই সময় ফোন বন্ধ মানে কি? অপহরণ করলো কেউ? অস্থির হয়ে জাভেদের হাত খামছে ধরে। জাভেদ মৃদু ধমক দেয়, চুপ থাক। কোনো বন্ধুর বাসায় হয়তো বা অফিসে কী সব ঝামেলা শুনেছি, সে বিষয় হতে পারে। মাকে রুমে নিয়ে যাও, ওষুধ আছে দিয়েছ? চোখ দিয়ে ইশারা করে। রেণু মুহূর্তে সামলে নেয় নিজেকে, চোখ মুছে বলে ওঠে, আমিও না। ভাই কি বাচ্চা নাকি? মা চলো ঘুমাবে, এই তো চলে আসবে। আকাশ, রায়হান এদের কাছে খোঁজ নিচ্ছি। রাখি কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। হাতের মুঠো শক্ত হয়ে আসে, গলা শুকিয়ে যায়। ও নিশ্চিত জানে রাফিন ইচ্ছে করে ওকে এই অবস্থায় ফেলতে পারে না, কিছু একটা হয়েছে। আর আজ সকালের উত্তরটা দেয়া হয়নি, এটাই এখন বেশি পড়াচ্ছে রাখিকে। ধীরে আবার রুমে ফিরে আসে। একটা মানুষকে খুঁজে না পেলে এক ধরনের শূন্যতা চলে আসে বুকের ঠিক মাঝ বরাবর। সেই শূন্যতাটাই রাখির বুকের ভেতর জায়গা করে নিয়েছে। অথচ আজকের দিনটা কত সুন্দর ছিল। কি থেকে কি হয়ে গেল? রাখি ভয় পাচ্ছে শুধু রাফিন হারিয়ে গেছে বলে না, ভয়টা হলো যদি রাফিন কোনো কষ্ট নিয়ে একা কোথায় যায়, আর সেই কষ্টের ভেতর রাফিনের হঠাৎ রাখিকে প্রয়োজন হয়, অথচ রাখি সেখানে নেই। কেমন অসহায় লাগে এটা ভেবেই। আমার প্রিয় মানুষের একান্ত ভেঙে পড়া মুহূর্তে আমাকে তার প্রয়োজন, কিন্তু আমি তার পাশে নেই। আল্লাহ, আজ যদি সত্যি রাফিনের কিছু হয়ে যায়, তাহলে রাখির জীবনের সবচেয়ে বড় আফসোসটা কী হবে? এই প্রশ্নটার উত্তর ভেতর থেকে নিংড়ে বের হয়ে আসে। ভালোবাসার কথাটা তো বলা হলো না। রাখির চোখে অশ্রু জমে, নিজেকে সামলাতে গিয়েও পারে না। আমি মানুষটাকে কি প্রচণ্ডভাবে ভালোবাসি সেটা সে জানবে না। ঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, চোখের পানি তো গড়াচ্ছে, মুখ দিয়ে হাহাকার বের হচ্ছে। তাই দুই হাতে মুখ চেপে ধরে রাখে। আজ হঠাৎ মনে হচ্ছে রাফিন শুধু ওর স্বামী না, রাফিন ওর আশ্রয়, হৃদয়ের প্রশান্তি। এই শহরের আরেক দিকে তখন রুকিয়ার শ্বশুরবাড়িতে নতুন বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে। দুই পাশে দাঁড়িয়ে আছে মহিলারা, হাতে ডালা ফুল মিষ্টি, কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করছে। সবাই প্রায় পরিচিত, তবুও রুকিয়ার বুকের ভেতরটা কাঁপছে। এবার এটা আজ থেকে ওর। মা কত নিয়ম, কত কিছু শিখিয়ে দিয়েছে। এই মুহূর্তে মাথাটা পুরো ফাঁকা লাগছিল। সাদাব খুব ধীরে রুকের হাতটা চেপে ধরে, যেন বলতে চায়, ভয় নেই, আমি আছি। সানজিদা বেগম এগিয়ে এসে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকেন, মুখে হাসি নেই। ছেলের দিকে একটা দৃষ্টি দিলেন। সাদাব রুকের হাত ছেড়ে ভেতরে চলে গেল। রুকিয়া মাথা নিচু করে ঘরে ঢোকে। ভেতরে ঢুকতে শুরু হয় আসল ঝামেলা। ওকে বসানো হয় ড্রয়িং রুমে, সামনে নানা রকমের মিষ্টি। এগুলোর গন্ধে গা গুলাতে থাকে রুকিয়ার। সানাকে ইশারা দিতে চায়, কিন্তু সানা পাত্তা দেয় না। দিবে কেন? সানা যখন নতুন বউ ছিল এসব হয়েছে ওর সাথে, এটাই তো নিয়ম। সানা উল্টে হেসে বলে, ভাবি, আমাদের বাড়ির নিয়ম নতুন বউকে মিষ্টি খাওয়াতেই হবে, না খেলে হবে কেন? রুকে একটু হাসে। সানা আপুর মুখে ভাবি ডাক শুনে অস্বস্তি হয়। আমি খাচ্ছি তো। রুকিয়া হাসার চেষ্টা করে, কিন্তু অল্প করে খাবো।
সানা চামচ ভর্তি করে পায়েস তুলে দেয় ওর মুখে। কমই দিলাম। এভাবে চলতেই থাকে। এক পর্যায়ে রুকিয়ার খারাপ লাগে, গলা শুকিয়ে যায়। একটু অস্বস্তি নিয়ে বলে, আর না, আমার পেট ভরে গেছে। সানা চোখ কুঁচকে বলে, ভরে গেছে এতটুকুতেই? আরও কত মুরব্বি বাকি? রুকিয়া মুখ নামিয়ে আবার খেতে প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ মিষ্টি আর পায়েসের গন্ধে ওর মাথা ঘুরতে থাকে। মরিয়া হয়ে বলে, আমার খুব অস্বস্তি লাগছে, ঘরে যাই। সানা তাসছিলের হাসি দেয়। কেউ একজন মন্তব্য করে, অস্বস্তি? আরে বাপরে, শহরে মেয়েরা সব কিছুতে অসুস্থ হয়ে যায়। বাসর ঘরে একাই যেতে চায়। রুকের বুকের ভেতরটা ধক করে ওঠে, চোখে পানি চলে আসে অপমানে, কিন্তু কিছু বলে না। আরও কয়েক চামচ পায়েস আর মিষ্টি খাওয়ার পর রুকিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুকের ভেতরটা গুলি ওঠে, মুখের টক পানি। হাত দিয়ে মুখ চেপে ধরে উঠে দাঁড়ায়, দৌড়ে চলে যায় ওয়াশরুমের দিকে, তারপর বমি করতে থাকে। ঘরের সবাই থমকে যায়। সানজিদা বেগম বিরক্ত হয়ে বলেন, এখন এসব সরে রাখো তো, নীলু মেয়ে না, মোমের পুতুল বড় করেছে। ওয়াশরুম থেকে বের হয়ে রুকিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, চোখে পানি। ওর মনে হয় এ বাড়িতে ঢুকেই ও যেন পরীক্ষায় পড়ে গেছে। এ সময় সেই মানুষও নেই পাশে, যার জন্য এই বাড়িতে আসা। দীর্ঘশ্বাস ফেলে আবার ঘরে এসে বসে। মায়ের ইশারায় সানা উঠে আসে, রুকের সামনে হাত বাড়িয়ে বলে, চল ফ্রেশ হবে। ফ্রেশ হয়ে বিয়ের শাড়ি বদলে নিয়েছে রুকিয়া। কত স্বাদ ছিল নাটক সিনেমার মতো ঘুমটা দিয়ে বসে থাকবে, কিন্তু মাথাটা এত ব্যথা, বমি করে একটু ভালো লাগছে অবশ্য। ঘরটা সুন্দরভাবেই সাজানো হয়েছে। নজর ঘুরিয়ে দেখে রুকিয়া, জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে রাত্রির নিস্তব্ধতা তখন শহরটাকে ঘিরে ধরেছে। রুকিয়া বাইরে ল্যাম্পপোস্টের আলোয় নিজে ভিজে থাকা রাস্তাটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু মনে আজ অন্য ঝড়। আজ এসব কি হলো? একটা নিঃশ্বাস ফেলল। পরনের হালকা সুতির শাড়িটা এখন অনেক আরামদায়ক লাগছে, কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা কাটছিল না কিছুতেই। হঠাৎ দরজা লাগাবার শব্দে সকসিতে ফিরে তাকালো। সাদাব ঘরে ঢুকছে। বিয়ের পোশাক বদলে সাদাব পরছে একটা টি শার্ট আর সুতির প্যান্ট। রুকিয়ার দিকে তাকিয়ে সাদাবের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। মেয়েটা চোখের নিচে কালসে ছায়া, বমি করেছে সে। সাদাব শুনেছে, ইস, ফর্সা মুখটা ক্লান্তিতে কেমন বিবর্ণ। রুকিয়া তখনও চুপ করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে জমে থাকা জ্বরটা লুকোনোর চেষ্টা করছে। সাদাব ধীরে ধীরে রুকিয়ার সামনে এসে দাঁড়ায়। এই প্রজাপতি, তুমি কাঁদছ? রুকিয়া মাথা নাড়ে না। সাদাব খুব আস্তে বলে, আজকে তুমি যা সহ্য করেছো সেটা সহজ না, আমি দুঃখিত। ইস, কী সব নিয়ম। রুকিয়া আঙুল দিয়ে শাড়ির আঁচলটা পেঁচাতে থাকে। জানো, সবাই ভাবছে আমি নাটক করছি। তোমার মা বোধহয় খুব রাগ করেছেন, বিশ্বাস করো। সাদাব কথাটা শেষ করতে দেয় না, খুব ধীরে রুকিয়ার চিবুক ধরে মুখটা তুলল। মা পুরনো দিনের মানুষ, আর একটু দোষ ধরেন সবার, তুমি জানো, তাই মন খারাপ করো না। কিন্তু এই ঘরটা শুধুই আমাদের, এখানে কোনো নিয়ম নেই। মন খারাপকে এবার ছুটিতে পাঠাও। রুকিয়া শান্ত হয়ে এগিয়ে সাদাবের বুকে মাথা রাখল। সারাদিনের কষ্ট, এ বাসায় আসার পরের দম বন্ধ করা পরিস্থিতির পর এই স্পর্শটা যেন এক পশলা বৃষ্টি। সাদাব রুকিয়াকে আলতো করে ধরে বিছানায় নিয়ে বসালো। চারিদিকের গোলাপ আর রজনীগন্ধা তীব্র ঘ্রাণ এক অদ্ভুত মায়া তৈরি করছে। রুকিয়া ধীরে ধীরে তাকায় সাদাবের দিকে। সাদাব তাকিয়ে থাকে। এক মুহূর্তে দুইজনের চোখ ভিজে যায়। রুকিয়ার চোখে ভয়, লজ্জা আর আশ্রয়ের আকুতি। সাদাব ধীরে ধীরে রুকিয়ার কপালে একটা আলতো চুমু দেয়। রুকিয়া চোখ বন্ধ করে ফেলে, ঠোঁট কাঁপে। সাদাব খুব আস্তে বলে, জানো, আজ রিসিপশনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল কখন তোমাকে একা পাবো তোমার সাথে। আমি বাড়ি ফেরার পর তোমাকে একা ফেলে রেখে আমার ভেতরে যাওয়াটা ঠিক হয়নি। বুঝেও কিছু করার ছিল না রুকিয়া। স্পষ্ট করে বলি, আমি মায়ের অবাধ্য হতে পারি না। রুকিয়া একটু হাসলো। আর জানো, তুমি পাশে তখন ছিলে না বলেই বোধহয় উপলব্ধি করলাম এই মানুষগুলোর ভিড়ে শুধু তোমাকেই আমার নিজের মনে হয়। আমি সত্যি খুব ভয় পাচ্ছিলাম। তুমি মায়ের অবাধ্য হবে না, এটা যেমন ঠিক তেমন আমাকে আগলে রাখবে, এটাও কি ঠিক না? সাদাব রুকিয়ার হাতটা নিজের হাতের তালুতে নিয়ে আঙ্গুল দিয়ে ঘষতে লাগলো। আজ থেকে তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি আমাকে বুঝবে আশা করি। আমি তোমাকে অবশ্যই আগলে রাখবো। আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসে এখন তোমার অধিকার। সাদাফের ঠোঁট ধীরে রুকিয়ার গালে স্পর্শ করে। রুকিয়া লজ্জায় চোখ বুজে ফেলল। জানালার পর্দা দিয়ে আসা মৃদু বাতাস যেন ছুঁয়ে গেল দুইজনকে। সাদাব রুকিয়াকে গভীরভাবে জড়িয়ে নিল, ফিসফিস করলো, ভালোবাসি। সাদাফের ভালোবাসার আলিঙ্গনে রুকিয়া অনুভব করলো ওর সব ক্লান্তি আর অপমান ভালোবাসার বন্যায় ভেসে যাচ্ছে। অস্ফুট স্বরে বলল, আমিও।
রাফিন যখন বাড়ির কাছাকাছি তখন ভোর হচ্ছে, চারিদিকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রাফিন ক্লান্তির সর্বোচ্চ সীমায়। অনেক রাতে একটা খোলা মাঠে শুয়ে চোখ লেগে যায়। স্বপ্নে দেখে মায়ের মুখ, কি বিষণ্ণ কি চিন্তিত। রাফিন দ্রুত উঠে বসে। মা কত চিন্তা করছে। রাফিন তো এত কাণ্ডজ্ঞানহীন না। তবে ফোন তো ছিল না। অচেনা জায়গায় বহু কষ্টে একটা ভ্যান পায়। ভ্যানে, অটোতে, বাসে অথবা রিক্সায় বাসায় এসে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল। কাছাকাছি আসতে দেখলো জাভেদ ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। কেমন লজ্জা লাগলো রাফিনের। কে জানে জাভেদ ভাই সারা রাত কোথায় কোথায় খুঁজেছে রাফিনকে। রাখি বারান্দায় বসে দেখতে পায় জাভেদ ভাইয়া রাফিনকে। বিধ্বস্ত অবস্থা রাফিনের। চুল এলোমেলো, চোখ লাল, চেহারায় ক্লান্তি আর সাথে অদ্ভুত এক শূন্যতা। রুবিনা সিদ্দিকাও রাতে ঘুমাতে পারেন না। জানালা দিয়ে ছেলেকে দেখলেন, দ্রুত উঠে দাঁড়ালেন। রাফিন ডাইনিংয়ে আসতেই মায়ের কণ্ঠ শুনতে পায়। মা কাছাকাছি আসে। রাফিন, কোথায় ছিলি তুই? কি হয়েছিল? মুখে হাত বুলিয়ে দেন। রাফিন প্রচণ্ড ক্লান্ত, কোনো মতো উত্তর দেয়, মা ফোন হারিয়ে গিয়েছিল, এক বন্ধুর বাসায় ছিলাম, সরি। রুবিনা সিদ্দিকার অভিজ্ঞ দৃষ্টি বুঝে যায় ছেলে মিথ্যে বলছে, সাথে ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়ে আছে। তাই শুধু বললেন, নিজের রুমে যাও রাখি, সারা রাত নির্ঘুম। রাখি ততক্ষণে রুমের দরজায় দাঁড়িয়ে চোখে মুখে রাত জাগার চিন্তার ক্লান্তি ছাপিয়ে এক টুকরো স্বস্তি খেলা করছে। দরজা ছেড়ে ভেতরে গেল দ্রুত। রাফিন ঘরের ভেতরে ঢুকে চারিদিকে তাকায়। দৃষ্টি এলোমেলো, চোখ পড়ে রাখির দিকে। রাখি বসে আছে খাটে, চোখ লাল, মুখ শুকনো, বোঝা যাচ্ছে অনেক কেঁদেছে। রাফিনের বুকের ভেতর এক মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে। মনে হয় ছুটে এই মেয়ের বক্ষে আশ্রয় নেয়। পর মুহূর্তে আবার নিজেকে বারণ করে, কারণ মনে হয় এই মেয়েটা যদি জানে আমি কার ছেলে, আমাকে কি ঘৃণা করবে। তুমি কোথায় ছিলে? হঠাৎ কি হয়েছিল? রাখির কণ্ঠটা ঠান্ডা, দৃষ্টিতে জিজ্ঞাসা। এই মুহূর্তে রাফিনের উচিত ছিল কি কিছু বলা, একটা শর্ত, একটা অর্ধ সত্য, একটা মিথ্যে, কিছু একটা। কিন্তু ওর ভেতরে তখন নানামুখী সংঘর্ষ, শরীর ক্লান্ত। সবসময় সব জিজ্ঞেস করতে হবে? আমাদের সম্পর্ক তো এসব বাধ্যবাধকতা নেই। তুমি অপেক্ষায় ছিলে কেন? গতানুগতিক স্ত্রীদের মতো। রাফিনের গলা ঠান্ডা কিন্তু ধারালো। রাখি চমকে যায়। রেগে যাচ্ছে কেন? আমি কতটা ভয় ছিলাম যেন। রাখির চোখে পানি চলে আসে চট করে, কিন্তু কিছু বলে না। কথা বলার শক্তি যেন শেষ হয়ে গেছে। রাফিন লম্বা দম নিয়ে দেয়ালে হেলান দেয়। বুক ওঠানামা করছে, মনে হচ্ছে দম নিতে পারছে না। রাখির কান্না ভেজা চোখ, নিজের অস্থিরতা সব মিলে একটা বিষাক্ত ঘূর্ণির মাঝে নিজেকে আবিষ্কার করে। রাফিন এলোমেলো অবস্থায় বিছানায় বসে পড়ে, চোখ বন্ধ করে রাখে। মনে হয় বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তাকায় রাখির দিকে, চোখের ওপর হাত দিয়ে শুয়ে আছে। প্রতিদিন ভোরে জেগে ওঠা দুইটা মানুষের রাত শুরু হয়েছে যেন ভোরেই। রাফিন যখন জেগে ওঠে ঘড়িতে তখন সকাল 9টা। পাশে তাকায় বিছানাটা খালি। রাখি কই? কলিজা ধক করে ওঠে রাফিনের। দ্রুত পায়ে ওয়াশরুমে যায়, গোসল করে বের হয়। এখন ভালো লাগছে, তবে পেটে খিদা নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। ডাইনিংয়ে গিয়ে দেখে রাখি খাচ্ছে চুপচাপ। রাফিন শব্দ করে চেয়ার টেনে বসে। একটা প্রকাণ্ড ঝড়, সব উলট পালট হওয়ার পরে ঝড় যখন থামে প্রকৃতিতে যে হাহাকার মিশ্রিত শান্তি বিরাজ করে। রাফিনের এখন এই অবস্থা। রেনু আপা চুপচাপ খাবার দিচ্ছে। আজ খিচুড়ি করেছে। রাফিন বলার মতো কিছু পাচ্ছে না। রাতের আধারের সাথে যেন হৃদয়ের সেই উত্তেজনা আর ও প্রশমিত হয়েছে। এখন নিজেকে অপরাধী মনে হচ্ছে। আপা, দুলাভাই, মা আর রাখি, এই 4টা মানুষকে ও সেই মানুষের জন্য কষ্ট দিয়েছে যার উপস্থিতি রাফিনের জীবনে কোনো প্রভাব ফেলে না। রাখি খাওয়া শেষ করে উঠে গেল। রেনু চুপচাপ রাফিনের পাশে বসে, তারপর নিচু স্বরে বলে, ভাই, রাখি অনেক ভালো একটা মেয়ে, তুই কেন ওকে এত কষ্ট দিস? কাল কিছু বলেছিস? মেয়েটা সকালে চুপচাপ বাগানে কাঠগোলাপ গাছ ধরে দাঁড়িয়েছিল। রাফিন চমকে তাকায়। কি যেন বলেছিল, মাথায় ঠিক ছিল না। আমাকে বলেছিল আপা গাছটা আপনাকে দিলাম, দেখে রাখবেন। রাফিনের বুকটা শূন্য হয়ে আসে। রাখি তো একবার বলেছিল কখনো বিচ্ছেদ হলে ও গাছটা রেখে যাবে। দ্রুত উঠে দাঁড়ায়। খাবার কিছু বাকি, আরে খাবারটা শেষ করতো। রাফিনের কিছু শোনার সময় নেই। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ভাবটা এমন, দরজা আটকেই রাখিকে বন্দি করতে পারবে। তাকে দেখে রাখি শান্ত ভঙ্গিতে কাপড় গোছাচ্ছে, সামনে খোলা সুটকেস। বাসায় যাচ্ছ? রাফিন কাছাকাছি আসে। তার জন্য সুটকেস কেন? রাখির হাত থামে, রাফিনের দিকে তাকায়। কটা কথা বলতে চাই তোমাকে। আমি একটা মানুষ, কোনো রোবট না। আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর। আমরা এতদিনে অনেকটা কাছাকাছি এসেছি। রাখি থামে, বুঝতে পারে কান্না চলে আসছে।
এই সম্পর্কে থাকা আমার পক্ষে আর সম্ভব না, যেখানে একটা জ্যান্ত মানুষ নিখোঁজ হলে আমি চিন্তা করতে পারবো না কেউ আমাকে কিছু না জানিয়ে গায়েব হয়ে যাবে, কিছু জিজ্ঞেস করলে আমাকে চুক্তির কথা মনে করিয়ে আমার আবেগকে তুচ্ছ করা হবে। হাঁপিয়ে যায় রাখি একটা বড় নিঃশ্বাস ফেলে, তারপর বলে, আমাদের বিয়ের উদ্দেশ্য পূরণ হয়েছে, তাই আমাদের বিস্তৃতি ভালো, আমি এত চুক্তির দায় বইতে পারবো না। কথাটা শেষ করে রাখি ঘুরে দাঁড়িয়ে যায়। কাঁধের মৃদু কাঁপন দেখে ওর কান্নাটা দেখা না গেলেও বসে আছে। রাফিন দ্রুত সামনে আসে, এক ঝটকা দিয়ে রাখিকে জড়িয়ে ধরে। জোরে দম নেয়, কিন্তু চুক্তি ভঙ্গ তো হয়েই গেছে। রাখি অবাক হয়ে রাফিনের দিকে তাকায়। ওই যে কথা ছিল না, প্রেমে পড়া বারণ। আলিঙ্গনের মাঝে রাখি মুচড়ে ওঠে। এসব কি কথা? রাফিন কিভাবে টের পেয়ে গেল? রাফিন আরও আগলে নেয়, রাখির চোখের দিকে তাকে বলে, চুক্তিটা আমি নিজে ভেঙেছি। তারপর থামে, ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। তবুও সব সামলে উচ্চারণ করলো, রুফাইজা, আমি তোমাকে ভালোবাসি। একদম স্পষ্ট উচ্চারণ। রাখির সমস্ত কায়া জুড়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। চোখের দৃষ্টিতে আড়ষ্টতা আসে। একটা ঝিমঝিম লজ্জা অনুভূতি পা থেকে মাথা অবধি ওকে জড়িয়ে নেয়। ওর মন চায় মুহূর্তটা থমকে থাকুক, কিন্তু তখনই রাফিন আবার মুখ খোলে। তুমি ভয় পাও না, তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। মানে, আমার ভালোবাসায় তোমাকে আমি কখনো বন্দি করব না। তুমি যখন ইচ্ছে মুক্ত হতে পারবে, বিচ্ছেদ যদি চাও, বিশ্বাস করো আমি। হঠাৎ রাখি রাফিনকে জোরে ধাক্কা দেয়। আমি বিশ্বাস করি না, এটা তোমার মোহ, ভালোবাসা না। রাখি আবার সরে সুটকেসের কাছে আসে, কাপড় হাতে নেয়। প্লিজ রুফাইজা। বিছানায় বসে যায় রাফিন। আমি সত্যি তোমাকে ভালোবাসি, আমি বুঝতে পারি। তুমি কিছু অনুভব করো না। রাখি তীব্র চোখে তাকায়, একদম মিথ্যে বলবে না, সত্যি বলছি। রাখি হাতের কাপড় ছুঁড়ে ফেলে, রাফিনের মুখোমুখি দাঁড়িয়ে ঝুঁকে মুখের বরাবর মুখ নিয়ে বলে, ভালোবাসলে বিচ্ছেদ শব্দটা উচ্চারণ করতে না। রাফিন এবার মরিয়া, আমি তোমাকে নিশ্চিত করতে চেয়েছি, তাই? বিদ্রুপের মতো শোনায় রাখির কণ্ঠ। দুই হাতে রাফিনের কলার চেপে ধরে। ভালোবাসার বিচ্ছেদ দুই মেরু শব্দ। তোমার সাহস হয় কীভাবে এই শব্দ উচ্চারণ করার? রুহু কাঁপে না? আমাকে দেখো, আমিও তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তো বিচ্ছেদের কথা ভাবতেও পারি না, আর তুমি অবলীলায় বলে যাচ্ছ। জোরে জোরে নিঃশ্বাস ফেলছে রাখি। ঝোঁকের মাথায় ভালোবাসাটা স্বীকার করে নিল। রাফিন তাকে রইল রাখির মুখের দিকে। এত আনন্দ লাগছে, অদ্ভুত অনুভূতি হচ্ছে। সেই অনুভূতির জোয়ার ওকে বিবশ করে দিল। আকস্মিক দুই হাতে রাখির মুখ চেপে ধরল। আবার বলো। জোরে একটা নিঃশ্বাস ফেলে মুখভঙ্গি অস্থির। কি? সকচিত হলো রাখি, সরে যেতে চাইল। রাফিন সুযোগ দিল না। উঠে দাঁড়িয়ে রাখির মুখ নিজের বুকে চেপে বলল, ভালোবাসো তুমিও, এটা আবার বলো। এসব কি হয়ে গেল বলো তো রুফাইজা? আমাদের চুক্তির কি হলো? আমি বিচ্ছেদ চাই। রাখি মুখে তুলে রাফিনের নিঃশ্বাস ওর মুখে বাড়ি খায়। বুকটা অসম্ভব কাঁপছে। রাফিনের সেই কাঁপন অনুভব করতে পারে রাখি, তাই বুকে হাত রাখে। তারপর বুকে মুখ আলতো ঘষে বলে, তোমার ওই সব স্টুপিড চুক্তি থেকে। রাফিন এবার জোরে হাসে, আই লাভ ইউ। রাখি হাসে, কিন্তু কিছু বলে না। দুইজন খানিক কপালে কপাল ঠেকে রাখে। ভারী পর্দা ভেদ করে ঘরে আলোর আনাগোনা। মন বেকুল হলে শরীর আরও বেশি উদ্গ্রীব হয়। এই প্রথম দিনের বেলায় এই ঘরে রাত নেমে আসা। নিজেদের মন খুলে এই প্রথম ওরা নিজেদের সম্মুখে ভালোবাসা নিয়ে উপস্থিত হলো। আসসালামু আলাইকুম। অবশেষে তাদের ভালোবাসা হয়ে গেল, কিন্তু আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না। এটা কোনো কথা? যারা আমাকে ভালোবাসেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।